হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল মগবাজার থেকে। আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ছি। তো শুরুতে ভাই একটু থ্যাঙ্কস জানিয়ে নিই আমার ফ্রেন্ডকে জিবরান, ও এত রাত্রে কষ্ট করে আমার সাথে এসেছে। দেন ভাই স্টোরিতে চলে যাই। স্টোরিটি বেসিক্যালি আমি কালেক্ট করি আমার কলেজের এক ফ্রেন্ড মনিকার কাছ থেকে। তো মনিকার কাজিনের সাথে ঘটে ঘটনাটি, এবং আইরনিক্যালি আমার যে ছোট মামা আলামিন, সেও চিনতো ইমন ভাইকে, যার সাথে ঘটনা ঘটে। তো আমি দুটো দিক থেকে ঘটনাটি শুনতে পাই। তো ইমন ভাইরা থাকতেন বাসাবো এলাকার কোন একটি বাসাতে। তো রাত্রে 2টা-2:30টার দিকের ঘটনা। ইমন ভাই শুয়েছিলেন বেডে, তো বাম পাশে ছিল জানালা। তো হঠাৎ করে জানালা বাইরে থেকে কুকুরের চিৎকার আসছিল এবং অনেক দুর্গন্ধ আসছিল। তো ভাইয়া কুকুরের চিৎকারটা একটু আনইউজুয়াল ছিল, এভাবে কুকুররা কখনো চিৎকার করে না। তো ইমন ভাই একটু ভয় পায়। তো ভয় পাওয়ার পরে উঠে পরে জানলাটা লক টক ঠিক করে এরপর আবার শুয়ে পড়ে। তো সকালবেলা উনি, তার মা এবং তার বোন থাকে তার সাথে, তো তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কি রাত্রেবেলা এরকম কোনো সাউন্ড বা কিছু শুনতে পাইছো কিনা। তো তখন ইমন ভাইয়ের মা এবং বোন বলে যে না, আমরা তো এই ধরনের কোনো সাউন্ড শুনতে পাইনি। তো তাও ইমন ভাই জিনিসটাকে ইগনোর করে যে হইতেই পারে। তো এরপর ইমন ভাই নেক্সট দিনের কাহিনী, ইমন ভাই যখন রাত্রে শুয়ে থাকেন, তো ইমন ভাইয়ের কাছে সাডেনলি ফিল হয় যখন উনি শুয়ে থাকেন যে তার পিছনে কেউ শুয়ে আছে এবং শুয়ে শুয়ে হাসছে। তো উনি সাহস পাচ্ছিলেন না ওঠার জন্য। তো কিছুক্ষণ পর্যন্ত শুয়ে থাকার পর উনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তো উনি শোয়ার থেকে বসে পড়েন এবং পিছনে তাকান। তো উনি যখন পেছনে তাকান তখন দেখে যে পেছনে কেউই নেই। তো এই জিনিসটি তাকে আরো আতঙ্কিত করে দেয়, কারণ উনি কনফার্ম ছিলেন যে তার পিছনে কেউ না কেউ আছে। তো ওঠার পর আসলে বেডের সাথেই ছিল ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলে আয়নাটা দেখা যাচ্ছিল। তো ইমন ভাই যখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো, তখন তার কাছে মনে হলো যে ড্রেসিং টেবিলের আয়নাটা, মানে যেমন একটা লোক যখন হিপনোটাইজ হয় ওরকম। তো ইমন ভাই ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে যেতে থাকলো। উনি অজান্তে যেতে থাকলো, উনি নিজেও জানে না কেন উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে যাচ্ছে। তো যেতে যেতে একটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে উনি চলে গেলেন। যাওয়ার পর রাসেল ভাই, যে জিনিসটা আমরা কখনো প্রস্তুত থাকি না যে জিনিসটার জন্য, যে উনি যখন আয়নাটার সামনে ছিলেন তখন উনি নিজেই এমনভাবে হাসি দিলেন, এমন একটা বিকট হাসি দিলেন, যে জিনিসটা দেখে উনি নিজে এত বেশি ভয় পেয়ে যান যে উনি ওখানে ফেন্ট হয়ে যান। তো ফেন্ট হয়ে যাওয়ার পর ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এলাকার একটা লোকাল হুজুর থাকে বাসাবো, তো ওখানে নিয়ে তাবিজ দেওয়া হয়, দেন ঘরটা বন্ধ করে দেওয়া হয়। তো এরপর গ্রাম থেকে একটা ভাইকে নিয়ে আসেন, উনি তার কাজিনকে নিয়ে আসেন, ইমরান ভাই। তো ইমরান ভাই 2-3 দিন ছিল ইমন ভাইয়ের সাথে, বাট 2-3 দিন পর ইমরান ভাই আর ইমন ভাইয়ের সাথে থাকতে চান না। কারণটা উনি স্পেসিফিকলি কিছু বলেনি, জাস্ট যাওয়ার সময় এতটুকু বলছে যে ইমন ভাইয়ের সাথে ডাইনি আছে, তো ওনার সাথে আমি থাকতে পারবো না। তো এতটুকু জাস্ট বলে উনি চলে যান ইমরান ভাই। তো ইমন ভাই ডিসাইড করেন যে ইমন ভাই একাই থাকবেন। তো উনি রুমে একা থাকতে শুরু করেন, ঘুমাতে শুরু করেন। তো একদিনের ঘটনা রাসেল ভাই, উনি যখন শুয়ে থাকেন তখন আবার সেম ভাবে উনি কুকুরের শব্দ পাচ্ছিলেন বাইরের থেকে এবং দুর্গন্ধ আসছিল। কিন্তু উনি এইবার, যেহেতু তার সাথে আগে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো উনি এবার আর ড্রেসিং টেবিলের দিকে না তাকিয়ে এই গন্ধ এবং ইটা দেখতে পেরে, শুনতে পেরে উনি ডাইরেক্ট ওয়াশরুমে দৌড় দেন। ওয়াশরুমে দৌড় দিয়ে ওয়াশরুমের গেটটা লক করে দেন। তো রাসেল ভাই, ওয়াশরুমের যে আয়নাটা ছিল সেটা ছিল সামনে, এবং আয়নার ঠিক বাম সাইডেই ছিল ওয়াশরুমের গেটটা। তো ওয়াশরুমের গেটটা যদি খোলা থাকে তাহলে বেডরুমটা পুরোটা দেখা যাবে, ইমন ভাইয়ের বেডরুমটা পুরোটাই দেখা যাবে। তো ইমন ভাই যথারীতি খুব ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে লাইট চলে যায় বাথরুমে। তো ভাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যে যখন লাইট চলে যায় তখন ইমন ভাই আয়না দেখতে পারেন, বাথরুমের আয়নাতে দেখতে পারেন যে তার বাথরুমের যেই গেটটা আছে এটা পুরোপুরি খোলা এবং তার বেডরুমটা পুরো দেখা যাচ্ছে। কিন্তু উনি যখন আয়না থেকে চোখ সরিয়ে যখন গেটের দিকে তাকাচ্ছেন তখন উনি দেখছেন যে গেটটা ঠিকই লক, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে যে গেটটি খোলা, বাথরুমের গেটটি, এবং পুরো বেডরুমটি উনি আয়নাতে দেখতে পাচ্ছেন, ইভেন তো তখন কারেন্ট ছিল না। তো এই অবস্থা হওয়ার পর উনি ডিসকভার করেন যে তার বেডের বাম পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলতে খুবই লম্বা, যা ইউজুয়ালি একটা মহিলা বা একটা পুরুষ এত লম্বা হয় না। তো উনি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর ওই মহিলাটা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে আগাতে থাকে। তো আস্তে আস্তে যখন ওয়াশরুমের প্রায় কাছাকাছি মহিলাটা এসে পড়ে তখন ইমন ভাইয়া নিজেকে ধরে রাখতে পারেন না, উনি ওখানে ফেন্ট হয়ে যান। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু গেটটা কিন্তু লকই ছিল, উনি আয়নাতে দেখতে পাচ্ছেন যে গেটটা খোলা। তো এরপরের দিন তাকে সকালবেলা গেটটা ভেঙে ওখান থেকে বের করা হয়। বের করার পর এটা নিয়ে তাদের ফ্যামিলিতে অনেক বড় স্বাভাবিক অর্থেই খুব আতঙ্কের সৃষ্টি হয়। তো ইমন ভাইকে চিটাগংয়ের খুব বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যে উনি যখন
হুজুরের কাছে যান, ইমন ভাই যখন হুজুরের কাছে যান, তো হুজুর আরো অনেক মানুষকেই দেখছিলেন, অনেক মানুষের কথা শুনছিলেন, কিন্তু ইমন ভাইকে যখন হুজুর দেখেন, তখন যারা যারাই ছিল রুমের ভিতরে, ওই রুমটাতে, হুজুর সাহেব তাদের সবাইকে বের করে দেন, এবং সেই ঘরের ভিতর থাকে শুধু ইমন ভাইয়া, ইমন ভাইয়ার মা এবং হুজুর সাহেব। তো এরপর হুজুর সাহেব আর ইমন ভাইকে তেমন কিছু জিজ্ঞেস করেন না, ডিরেক্ট ইমন ভাইকে এটা জিজ্ঞেস করেন যে তুই কোথা থেকে আসছস এবং অশরীরে কি করতেছস, এটা ডিরেক্ট জিজ্ঞেস করেন। তো ইমন ভাইয়ের মা সাইডে ছিল, উনি খুব বেশি ভয় পেয়ে যায়, আর যখনই এটা বলে তখন আস্তে আস্তে ইমন ভাইয়ের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে, তার চোখ লাল হতে থাকে এবং ওইটা চোখ স্পিন করতে থাকে। তো এটা দেখে ইমন ভাইয়ের মা খুব বেশি ভয় পেতে থাকেন, এবং হুজুর যে থাকেন, হুজুর সাহেব, ইমন ভাইয়ের ছোট আঙ্গুল যেটা থাকে ওইটাকে চাপ দিয়ে ধরে রাখে। তো ইমন ভাইয়া ট্রাই করে যে হুজুরকে আঘাত করার জন্য, কিন্তু হুজুরকে কোনোভাবেই ইমন ভাইয়া আঘাত করতে পারছিল না। তো এই অবস্থাতে হুজুর জিজ্ঞেস করতে থাকে, এবং ইমন ভাইয়ের কণ্ঠটা একদম মহিলাদের মতো হয়ে যায়, কিন্তু একটু কর্কশ। দেন ভাইয়া হুজুর ইমন ভাইয়ের মাথায় একটা টোকা দেয়। তো টোকা দেওয়ার পর উনি ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হয়ে যাওয়ার পর এরপর হুজুর তার মাকে জিজ্ঞেস করে, ইমন ভাইয়ের মাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের বাসার ওইখানে কি কোনো ভাঙা বাড়ি আছে? তো তখন ইমন ভাইয়ের মা খুব হতচকিত হয় যে হুজুর এটা কিভাবে জানলো। হ্যাঁ, তাদের বিল্ডিং এর সাথে একটা ভাঙা বাড়ি আছে। তো হুজুর তখন বলল যে সেই ভাঙা বাড়িতে একটা বুড়ি থাকতো, তো সেই বুড়িটা স্পিরিচুয়ালি সামথিং কিছু পালতো, বা এরকম আমরা যা শুনি, তো এরকম কিছু পালতো। তো বুড়িটা মারা যায় একটা সময়, মারা যাওয়ার পর এরপর যে জিনিসগুলো থাকে, স্পিরিট গুলো থাকে, ওগুলো ছড়িয়ে যায় বা ইমন ভাইকে ওইভাবে পজেস করে। তো এই জন্য ইমন ভাই পরে এভাবে পজেস হয়ে পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা একটা মানে কি বলবো, যে আমরা যে জিনের গল্প শুনতে চাই অনেক সময়, সেরকম একটা ঘটনা আমরা শুনলাম। যাই হোক, আমরা চলে যাব আমাদের এবারের অতিথির কাছে, এবং এই অতিথি আমাদের আপনি আপনার মানে আপনাদের সাথে যিনি ঘটনা বলবেন তার আমরা প্রথমে জেনে নেব নাম এবং কোথা থেকে এসেছেন। প্লিজ আপনি একটু আপনার পরিচয়টা দেবেন সবাইকে। ডিয়ার রাসেল ভাই, আমি তুষার শ্যামলী থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। প্রথমেই ধন্যবাদ জানাই রাসেল ভাই আপনাকে, সেই সাথে দর্শকদেরকে। আমরা ঘটনায় চলে যাই। জি, ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথে না, আমার এক নিয়ারেস্ট ফ্রেন্ডের ভাবির সাথে বা বড় ভাইদের ফ্যামিলির সাথে ঘটা ঘটনা। ঘটনাটা যশোরের বাগাবাড়ি এলাকায়। তো আমার ফ্রেন্ডের বড় ভাই, উনি রিসেন্টলি কোরবানি ঈদের কিছুদিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে উনি দীর্ঘদিন বাড়িতে ছিল, থাকার পরে উনি তার কর্মস্থলে চলে এসছে ঢাকাতে। আসার পরের দিনের ঘটনা, বাড়িতে মেবি ভাবি আর আন্টি একাই ছিল বাড়িতে। যখন ওনারা রাত্রে ঘুমাইছে, অনেক রাত যখন হয়েছে, তখন ওনারা শুনলো যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সাধারণত বৃষ্টি হইলে বাইরে অনেক কিছু থেকে যায়, হঠাৎ যেহেতু বৃষ্টি আসছে ভিজে যেতে পারে, সেইভাবে ওনারা দুজন বাইরে আসছে, এসে দেখে যে কোনো বৃষ্টি নেই। চারিদিকে তাকাই দেখলো, তারা আশ্চর্য হয়ে গেল, কি এতক্ষণ এত জোরে বৃষ্টি শব্দ, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। তো যাই হোক, ওনারা এসে শুয়ে গেছে। পরের দিনের ঘটনা যেটা, পরের দিন ওনারা এরকম রাত্রে শুয়ে আছে। তো রাত্রে ভাবি হঠাৎ দেখলো যে চারিদিকে প্রচন্ড আলো হয়ে গেছে। মানে উনি ভাবলো মেবি ভোর হয়ে গেছে। উনি উঠে আসলো, উঠে আসে ঘর থেকে যখন বাইর হবে, দরজাটা খুলে উনি শকড হয়ে গেল। দেখলো যে না, এটা তো ভোর হয় না, এখনো অনেক রাত। বাট তাদের ঘরের সামনে ছিল উঠান, দরজার সামনে, উঠানের পরে ছিল তাদের রান্নাঘর। যেহেতু টিনের ঘর, আলোটা ঘরে আসছিল, তো উনি ভাবছে যে আলো হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো উনি দরজাটা খোলার সাথে সাথে দেখলো যে রান্নাঘরের চালের উপরে কিছু একটা লাইটের মতো, বড় লাইট বলতে এত বড় সাধারণত লাইট হয় না, মানে অনেক বড় একটা চতুর্ভুজের মতো। উনি যেটা বললো যে কোনো মানুষের আকৃতি না কি যেন একটা জ্বলতিছে রান্নাঘরের ঠিক চালের উপরে। আচ্ছা, প্রচন্ড জোরে, মানে এত যে আলো জ্বলতিছে ওইটা, যে পুরো বাড়িটা প্রায় ওটার কারণে ফসা হয়ে গেছে। উনি দেখি তো আশ্চর্য হয়ে গেল, কি রে এটা কি জ্বলতিছে এখানে, পুরো বাড়ি এভাবে আলো হয়ে গেল। উনি হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, দেখলো যে আস্তে আস্তে ওই আলোটা, মানে টিনের চালের উপরে আলোটা কাঁপা শুরু করতেছে। উনি দেখে হতভম্ব হয়ে দাঁড়াইছে। পরে উনি যখন যেটা বুঝতে পারলো যে আলোটা চারিদিক থেকে, উনি যখন দরজা খুলে দরজার সামনে দাঁড়াইছে, চারিদিক থেকে আলোটা আস্তে আস্তে কমিয়ে আসছে ওনার দিকেই, শুধু আলোর যে আলো শাড়িটা আছে ওনার দিকে আসতেছে আলোর রশ্মিটা, এবং কি ওটা আগের চেয়ে আরো দ্বিগুণ আলো হয়ে গেছে। আর সেই সাথে অনুভব করতে পারলো যে আলোটা যে দিক থেকে আসতেছে সেদিক থেকে মানে একটা প্রচন্ড গরম বাতাস আসতেছে ওনার দিকে। উনি ওই গরম বাতাসটা দেখে তখন ওনার মনের ভিতরে অনেকটা ভয় কাজ করলো, যে কি এটা এভাবে এখানে আলো জ্বলতেছে এভাবে,
কম্পন হচ্ছে আর এরকম গরম বাতাস আসতেছে নিজের দিকে। পরে উনি ভয়ে দৌড়ে চলে আসছে রুমে এসে আন্টিদের রুমে এসে উনি চিল্লে অজ্ঞান হয়ে গেছে। তারপরে পরের দিন সকালে জ্ঞান উঠছে, তারপর থেকে উনি দীর্ঘদিন অসুস্থ ছিল। পরে আন্টিরা মেবি একটা হুজুর আনছে, হুজুর বাড়িতে হুজুর আনি দেখালো। হুজুর তখন বললো যে ওই ইয়াটা ছিল, উনি নতুন বিয়ে হয়েছে তো, আসার পরে ওখানে একটা খারাপ জিন ছিল, জিনটা ওনার দিকে মানে কুদৃষ্টি দিছে। ওই জিনটাই ওনাকে মেবি ভয় দেখাইছে বা কোনো ক্ষতি করতে চাইছিল। পরে ট্রিটমেন্ট করেছে, তবে জিন বলছে ওনাকে প্রায় বছরখানিক অনেক সাবধানে থাকার জন্য এলাকায়। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমার নাম প্রিন্স। আমি আমার হোমটাউন সাতক্ষীরা এবং আমি ঢাকাতে থাকছি। তো এই ঘটনাটা রাসেল ভাই নর্মালি আমার জীবনের অন্যতম একটা ভয়ের ঘটনা। তো ঘটনাটা ঘটেছে আমার হোম ডিস্ট্রিক্টেই, সাতক্ষীরাতেই ঘটেছে। ঘটনাটা হচ্ছে বেশ কয়েক বছর আগেরই। আমি তখন ফার্স্ট ইয়ার শেষ করেছি। ফার্স্ট ইয়ার শেষ করার পরে আমি সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হওয়ার আগে বেশ কিছুদিন মানে সময় ছুটি ছিল। তো সেই ছুটির সময়টা আমি বাসায় ছুটি কাটাতে যাই, এবং বাসায় ছুটি কাটাতে যাওয়ার পরে আমি আমার বাবা আমাকে বলে যে তোমার দাদিমা যেহেতু একা থাকে গ্রামে, তো তুমি একটু দাদিমার সাথে দেখা করে এসো, তার খোঁজ খবর নিয়ে এসো। আমাদের বাসাটা রাসেল ভাই শহরে, একেবারে সদরে আমাদের বাসা, সাতক্ষীরা সদরে আমাদের বাসা, এবং সেখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে আমাদের গ্রাম। তো যেদিন আমার যাওয়ার কথা ছিল ওই দিন আমি সারাদিন সময় পাইনি। সারাদিন আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততার জন্য আমি সময় বের করতে পারিনি। তো সন্ধ্যার পরে মানে রাত্রে আমার দাওয়াত ছিল আমার ফুপির বাসায়। তো আমার ফুপির বাসায় আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে তখন প্রায় রাত 10টা বাজে। তো রাত 10টা বেজে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে এত রাত্রে আমার যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না। তো তারপরে আমার বাবার সাথে কথা বললাম এবং তার সাথে কনভারসেশন করার পরে যেটা ডিসিশন নিলাম যে ঠিক আছে যাই, রাতটুকু থাকবো, পরের দিন সারাদিনটা দাদিমার সাথে সময় দিব এবং পরের দিন বিকালে আমি আবার সাতক্ষীরাতে ব্যাক করব। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি ফুপির বাসা থেকে রওনা দিই এবং তখন অলমোস্ট 10টা বেজে যায়, এবং 10টা বেজে যাওয়ার পরে একটা লাস্ট গাড়ি আছে, মানে লাস্ট ট্রিপ 10টা থেকে 10টা 15-র মধ্যে যে গাড়িটা, সেটা হচ্ছে লাস্ট ট্রিপ। এই সময়ের মধ্যে যদি আমি না যেতে পারি তাহলে আমি আর কোনো গাড়ি পাবো না। তো সেই একটা গাড়ি আছে, সেটা হচ্ছে যশোর থেকে সরাসরি কালীগঞ্জ যায়, এবং আরেকটা গাড়ি হচ্ছে খুলনা থেকে কালীগঞ্জ এবং শ্যামনগর। তো আমি চিন্তা করলাম যে আমি যদি যশোরের গাড়িটাতে উঠি তাহলে আমাকে কালীগঞ্জে নামিয়ে দেবে এবং ওখান থেকে আমাকে আবার বাস চেঞ্জ করতে হবে, তো সেটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি সরাসরি যে গাড়িটা যাই, খুলনার গাড়ি, ওই গাড়িটাতে আমি উঠে যাই। তো আমি খুলনার গাড়িটার জন্য অপেক্ষা করলাম এবং 5 মিনিট পরে সেই গাড়িটা আসলে আমি গাড়িটাতে উঠলাম। গাড়িটাতে আসলে ভাই কোনো যাত্রী ছিল না, কারণ অত রাত্রে ন্যাচারালি কোনো যাত্রীও ছিল না। অনলি 2 জন আমরা যাত্রী। একজন চাচা ছিলেন, তিনি হচ্ছে আমি যে সিটটাতে বসা তার থেকে 2টা সিট সামনে ডান পাশে বসেছিলেন, এবং যে হেল্পার ছিলেন সেই হেল্পারটা হচ্ছে দরজার সাথে যে প্রথম সিটটা ওই সিটে বসা ছিলেন, এবং ড্রাইভার। এই 4টা মানুষ ছাড়া পুরো বাসে আর কেউ ছিল না। এবং পুরোটা রাস্তা মানে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই পুরোটা রাস্তার মধ্যে কোথাও কোনো সিগন্যাল পড়ে নাই। তো কালীগঞ্জ পর্যন্ত যখন যাই তখনও জিনিসটা নর্মাল ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। তো কালীগঞ্জে যাওয়ার পরে যে ড্রাইভার থাকে সে একটু ব্রেক নেয়, বলে যে প্যাসেঞ্জার নেই যেহেতু আপনারা 2 জন, আমরা অনেক রিল্যাক্সে যেতে পারবো, তো আমরা একটু রেস্ট নিব। তো ড্রাইভার একটা পান খেলো এবং যে হেল্পার ছিল সে বাইরে থেকে একটা দোকান থেকে চা নিয়ে আসলো এবং 2 জন চা খেলো। চা খাওয়ার পরে 2 জন কিছুটা সময় স্পেন্ড করলো ওখানে, করার পরে গাড়িটা আবার স্টার্ট করলো। তো যারা সাতক্ষীরার বাসিন্দা আছেন এবং তার এপার ওপার যারা আছেন সবাই জানেন যে কালীগঞ্জ যখন পার হয় তখন ওই জায়গাটা অনেক ফাঁকা জায়গা। কালীগঞ্জের পরে যে জায়গাগুলা ব্রিজের পরে সেটা অনেক ফাঁকা জায়গা। 2 পাশে দেখতে পাবো
ইটের ভাটা, অসংখ্য ইটের ভাটা, না হলে দেখতে পাবো মাছের ঘের, সেখানে মাছ চাষ করা হয়, চিংড়ি বা অন্য অন্য যে সমস্ত পোনা সেগুলো চাষ করা হয়। তো ফাঁকা রোড, জনশূন্যহীন প্রান্তর এবং আশপাশ একটা অন্যরকম একটা পরিবেশ, একটা ভৌতিক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে। তো আমার সেরকম কোনো কিছু মনে হচ্ছিল না, তারপরেও একটা নিজের কাছে কেমন কেমন লাগছিল এবং চারপাশে ফাঁকা ফাঁকা জায়গা। তো তখন অলমোস্ট 11টার বেশি বেজে গেছে। 11টার বেশি বেজে গেছে যাওয়ার পরে আসলে তখন বুঝতে পারছেন যে গ্রামে রাত 11টা মানে অনেক গভীর, অনেক রাত। হ্যাঁ। তো সেখানে আর কি কোনো লোকজন ছিল না এবং একটু আনইজি লাগছিল। তো কিছু দূর যাওয়ার পরে আমি ফিল করলাম যে আমার নাকে একটা স্মেল আসছে। দ্যাট ওয়াজ মানে ডিস্টার্বিং, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি পাতার বিড়ির গন্ধ পাচ্ছিলাম। পাতার বিড়ির গন্ধটার অভিজ্ঞতা আমার আগে ছিল, আমার পরিচিত একজন খেত, সো সেটা আমি পেলাম। পাওয়ার পরে আমি জিনিসটা একটু ফিল করলাম যে বাসের মধ্যে আমি কে করছে। তো আমার সামনে যে চাচা বসেছিলেন ডান পাশে, সে দেখি ঘুমাচ্ছে রিল্যাক্স, এবং সামনের যে হেল্পার মাথা উঁচু করে দেখলাম সেও নর্মাল, ড্রাইভারও নর্মাল। তো আমি পেছনে তাকিয়ে দেখলাম যে একজন বসে বিড়ি খাচ্ছে। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দেখেন আপনি এটা বাইরে মুখ দিয়ে খান বা হচ্ছে সামনে চলে যান খাওয়ার জন্য। মানে আপনার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার প্রবলেম হচ্ছিল। তো যখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি একটু খুশি হলেন। উনি আমার ডান পাশের যে সিটটা ছিল, ডান পাশের রোতে যে সিটটা ছিল, সেই সিটটাতে এসে তিনি বসলেন এবং তিনি আমার সাথে গল্প করতে লাগলেন। এবং তিনি একতরফায় গল্প করছিলেন। গল্পগুলো অনেকটা এরকম ছিল যে আমার খুব দিনটা ভালো যায়নি, আমি মাছ বিক্রি করতে পারিনি, আজকে আমার কি হবে বাসায় গেলে, অনেক কিছু আমাকে শেয়ার করছেন। তো আসলে রাত বাড়ছিল, আমি একটু কষ্ট পাচ্ছিলাম, জার্নি করা আমার অতটা অভ্যাস নেই। তো আমি না একটু ডিস্টার্ব হচ্ছিলাম। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু একা থাকতে দেন। তারপরে উনি ওনার মতো বকে যাচ্ছিলেন। তো এর মধ্যে আমি কখন ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমি যখন ডান পাশে তাকালাম তখনও দেখলাম লোকটা বসে আছে। এবং যখন আমি সামনে তাকালাম তখন দেখি যে সেই সামনের চাচাটা তিনিও ঘুমাচ্ছেন, হেল্পার ঘুমাচ্ছেন এবং ড্রাইভার বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়তেছেন, মানে ঝিমাচ্ছেন উনি বারবার। তো আমি দৌড়ে যেয়ে আস্তে আস্তে যে ওনার পেছনে যেয়ে ওনার পিঠে আমি হাত রেখে বললাম যে আপনি ঘুমাচ্ছেন কেন, আপনি দেখে গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হতে পারে। তখনও রাসেল ভাই গাড়িটা চলমান ছিল। তো আমি ওনাকে করলাম, তো তারপরে উনি একটু তৎপর হলেন, উনি আবার ড্রাইভ করা শুরু করলেন। তারপরে আমি যখন ব্যাক করতেছি আমার সিটে বসার জন্য, তখন আমি দেখলাম আমার পেছনে বা আমার পাশের সেই মানুষটা আর নাই। তখন আমি জিনিসটা ফিল করলাম যে আসলে সে কোথা থেকে এসেছিল এবং কোথায় চলে গেল। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম যে ইনি যে এমন একজন লোক আসছিল, আমার পাশে বসছে, আমার পেছনে ছিল। উনি বললেন যে ভাই আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, কেউ তো উঠে নাই। আমি বললাম কালীগঞ্জে যে ব্রেক ছিল ওই ব্রেকে কেউ কি উঠছে? বললেন যে না, আপনারা দুইজনই প্যাসেঞ্জার ছিলেন, আর কেউ ছিল না। তো রাসেল ভাই এখানেই শেষ হয়নি। আমি যখন নেমে গেলাম, আমার গ্রামের বাসা হচ্ছে খানপুর, তো খানপুর বাস স্ট্যান্ড যেটা, ওখানে নেমে গেলাম। ওখান থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা আমার দাদার বাড়ি। তো 5 মিনিটের হাঁটা রাস্তা, ওই রাস্তাতে যখন আমি হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম যে ভাই আমার গল্পটা আপনি শুনলেন না? তারপর আমি পেছনে তাকালাম যে কেউ যেন আমাকে ডাকছে। তো আমি আফসোস করছে সে যে তার কথাগুলো আমি শুনলাম না। আমি পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। তো আশপাশে কয়েকটা চার দোকান ছিল, কয়েকটা স্টল ছিল, সেগুলো সব বন্ধ করা এবং তার সামনে কিছু কুকুর ঘোরাফেরা করছে। তো আমি দেখলাম যে ওইদিকে আর এগিয়ে কাজ নেই, কামড় টামড় দিতে পারে। তো আমি আবার হাঁটা শুরু করলাম এবং বারবার আমাকে পেছন থেকে কেউ একজন ডাকছিল এবং তারপরে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি একদম মাটির দিকে তাকিয়ে আমার বাসায় আমি ঢুকে পড়ি। তো রাসেল ভাই এই ছিল আরেকটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনাটায় আমরা যাব। কোথা থেকে এসেছেন এটাও একটু বলে ফেলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সবুজ আহমেদ, আমি আসছি টাঙ্গাইলের মির্জাপুর থেকে। জি। আমার ঘটনাটা হচ্ছে, রাসেল ভাই, আমার ঘটনাটি অনেক পুরনো ঘটনা, আনুমানিক 40 বছর আগের ঘটনা। আচ্ছা। ঘটনাটি ঘটে আমার এক দুঃসম্পর্কের চাচার সাথে। চাচার নাম ছিল মসলেম উদ্দিন। তো আমার ওই সময়কার আমাদের গ্রামে আমার চাচা তো একটা দাদা ছিল, তার নাম মাহমুদ আলী মন্ডল। আচ্ছা। তো ওই দাদাটা অনেক বড় আর কি নাম করা, আশপাশ গ্রামের নাম করা কবিরাজ ছিলেন। উনি জিন ভূত এবং সাপে কাটা রোগীদের আর কি উনি বাঁচাতেন আর কি। তে ওই মুসলিম চাচার খুব ইচ্ছা ছিল যে উনি ওনার কাছ থেকে কবিরাজি শিখবে। তো ওই মুসলিম চাচা ওই দাদার কাছে গিয়ে যখন প্রস্তাব দেয় যে আপনি আমাকে আপনার এই কাজ কিছু আমাকে শেখান, তো দাদা প্রথমে রাজি হয় নাই ওনাকে শেখানোর জন্য। তো উনি নাসর বান্দা, উনি দাদার পিছ লেগে আছে। তে দাদা চিন্তা করলো ও যখন এতটাই আগ্রহ, তাইলে আমি একটা সুযোগ দিয়ে দেখি। তে ওনাকে একটা প্রস্তাব দেয় যে তুমি যদি এই কাজটা করতে পারো তাইলে আমি তোমাকে শিখাবো। তে মুসলিম চাচা বললেন, আচ্ছা বলেন আমাকে কি করা লাগবে। তে উনি বললেন যে তোমাকে শ্মশান ঘাট থেকে আইবড় মেয়ের চুল কেটে আনা লাগবে। তে দিন হতে হবে অমাবস্যা বা পূর্ণিমার দিন, এমন সময় তোমাকে এই কাজ করা লাগবে। তে মুসলিম চাচার এতই আগ্রহ ছিল যে উনি উনার সাহসিকতার সাথে উনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। তে বলে ঠিক আছে, তাইলে আমি আগে সন্ধান নিয়ে দেখি যে এটা এমন মানুষ আইবড় মেয়ে পূর্ণিমা বা অমাবস্যার রাতে কবে মারা যায়। তে উনি সন্ধান লাগাই লোকজনের কাছে। তে অনেকদিন পর সন্ধান করতে করতে হঠাৎ একদিন আর কি উনি শুনতে পায় যে ওইদিনকে পূর্ণিমা ছিল, যে একটা মেয়ে আইবড় মেয়ে সুইসাইড করে মারা গেছে। তো পরে উনি ওই কবিরাজ দাদার কাছে গিয়ে বলে যে চাচা আজকে একটা আইবড় মেয়ে মারা গেছে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শ্মশানে গিয়ে দেখো যে ওই মেয়েটাকে কোথায় মাটি দেয়। তে চাচা ওনার কথা মতো শ্মশান ঘাটে যায়, গিয়ে উনি দেখে আসে যে কোন জায়গায় ওই মেয়েটাকে চাপা মাটি দিতেছে। তে দেখে এসে চাচার কাছে দাদার কাছে চলে আসে, কবিরাজ দাদার কাছে এসে তখন বলে যে আমি দেখে আসছি। তে বলে তুমি প্রস্তুতি নিয়ে রাত্রে আমার কাছে আসো। পরে উনি প্রস্তুতি নিয়ে রাত্রে যায় দাদার কাছে। দাদা বলে তোমাকে যেতে হবে, তোমার গায়ে কোনো পোশাক থাকবে না, আর তোমাকে আমি কিছু জিনিস দিয়ে দেবো, এটা নিয়ে তুমি যাবা। পরে রাত্রে ওই দাদা ওনাকে কিছু শুকনো সুপারি আর একটা ধারালো অস্ত্র দেয়, আর উনি ওনার পোশাক ছাড়াই মাঠ দিয়ে ওই শ্মশান ঘাটে চলে যায় যাতে লোকজনের সাথে দেখা না হয়। পরে গিয়ে উনি প্রথমে সেই মেয়েটার ওই কবর খোঁড়া শুরু করে। খোঁড়ার পরে উনি এক পর্যায়ে মেয়েটার লাশ আর কি বের হয়ে আসে। তখন ওই মেয়েটার লাশটা সাদা কাপড় দিয়ে পেঁচানো ছিল। তো উনি তখন ওই লাশের মুখটা প্রথমে আর কি খোলার পরে দেখে লাশটার চোখ খোলা, আর চোখে সাদা, শুধু সাদা মণিটাই আছে, কালো কোনো মণি নাই। এটা দেখে উনি ভয় পায় না। ওই কবিরাজ দাদা কয় তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার এখান থেকে প্রোটেকশন দেব। তো উনি প্রথমেই ওই মেয়েটার চুল আর কি কাটার জন্য অস্ত্রটা নিয়ে ও চুল দিকে হাত বাড়ায়। তখন ওই লাশটি ওনার দিকে উঠে এসে আর কি আক্রমণ করতে চায়, হা করে আর কি কামড় দিতে, এক পর্যায়ে কামড় দিতে চায় আর কি। পরে উনি কি করে, ওনার সেই কাছে সেই শুকনা সুপারি ওই লাশটার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন উনি রাগের সাথে সেই লাশটি ওই সুপারিগুলো কর্মর করে চিবাতে শুরু করে। তখন ওই সুযোগে মুসলিম চাচা ওই লাশটার চুল আর কি কেটে নেয়। চুল কেটে নিয়ে কোনো মতে ওখান থেকে উঠে মাটি দিয়ে আর কি ওখান থেকে রওনা করে। যখন উনি রওনা করে এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ উনার পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পাই।
কান্নার আওয়াজ করে। আর ওই একটা আওয়াজ শুনতে পাই যে বলে যে আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমার চুল কেটে নিয়ে যাচ্ছ কিসের জন্য, তুমি আমার চুল ফেরাই দিয়ে যাও। তো এই কথা শোনার পরে চাচা ওনার দিকে তাকায় না, ওনার দিকে না তাকিয়ে উনি ওনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য আর কি চলে যায়। পরে আমাদের গ্রামে যখন উনি প্রবেশ করবে, ওই কবিরাজ দাদা ওনাকে বলে দিছিল যে তুমি যদি কাজে সফল হও তো ডাইরেক্ট আমার কাছে আসবা, বাড়িতে না গিয়ে। তো উনি ভাবে যে কবিরাজ চাচা হয়তো এই সময় ঘুমিয়ে গেছে, আমি আর ওনাকে ঘুম না ভাঙিয়ে আমি নিজ বাড়িতে চলে যাই। তো উনি নিজ বাড়িতে চলে যায়। যাওয়ার পরে ওই চুলগুলা একটা সরিষার পাত্রে রাখে আর কি। রাখার পরে উনি ওনার মতো শুয়ে পড়ে, কিন্তু কান্নার আওয়াজটা ওনার ঘরের পিছন থেকে আর কি আবার আসা শুরু করে, কোনো রকম থামে না। এই আওয়াজটা হঠাৎ ওই মুসলিম চাচার বাবা শুনতে পাই। বাবা শোনার পরে উনি উঠে আসে আর কি। উনি উঠে আসে মুসলিম চাচাকে ডাক দেয় যে তোর ঘরের পিছন থেকে কে কান্না করে, কিসের আওয়াজ আসতেছে। তখন মুসলিম চাচা ওনার বাবার কাছে মিথ্যা কথা বলতে পারে না, যে ঘটনা ঘটছে সেটা আর কি খুলে বলে। পরে ওনার বাবা অনেক রাগান্বিত হয়ে যায় এবং বলে তুই যা আনছিস তা ওর ফেরাই দে। পরে ওনার বাবার কথা শুনে উনি আর কিছু করার থাকে না। পরে উনি সেই চুলটা নিয়ে ওনার ঘরের জানলার দিয়ে নিজে ফেলে দেয়। পরে ফেলে দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। পরে উনি ওনার মতো ঘুমিয়ে পড়ে। পরে সকালবেলা ওনার ঘুম ভাঙতে আর কি দেরি হয়। পরে ওনার বাবা মা যায় দেখে ওনার গায়ে প্রচুর জ্বর। পরে সেই কবিরাজ দাদাকে ডেকে আনা হয়। আনার পরে কবিরাজ দাদা বলে ও যদি এই কাজ করার পরে আমার কাছে যাইতো তাহলে ওর কোনো সমস্যা হতো না, তা ভয়ের কোনো কারণ নেই। পরে ওই দাদা ওনাকে ঝাড়ফুঁক করে আর পানি পড়া দিয়ে আর কি মাদলি দিয়ে বলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল ঘটনা রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বংশাল থেকে আসছি, পুরান ঢাকা থেকে। জি। আমি আমার কাজিন আমার আপুর বাসায় বেড়াতে গেছিলাম এই সামনে রোজারিতে। তারপরে সেখান থেকে যাবার পরে আমার কাজিন বাসায় রয়েছে। তারপরে আমি একটা মাঠ ছিল ওদিকে বালুর মাঠ নামে, সেই মাঠে আমি গেছিলাম বিকালের প্রায় শেষ দিকে। তখন মানুষ আইসা পড়ে, আমি তো তা জানি না, আমি জানি বিকাল টাইমে মানুষ ঘুরতে যায়। সে সময় আমি গেছি, যাবার পরে সন্ধ্যা হয়ে গেছে। তারপর একটু কিছুক্ষণ বসলাম, বসার পরে তারপরে ওদিকে চা টু খাইলাম। খাওয়ার পরে তারপরে দেখি মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের আজানের পরে পরে একটা লোকজনও নাই ওই মাঠের ভিতরে। তারপরে আমি এখন চিন্তা করতেছি আমি একে একে কিভাবে যাব। তারপরে এখন লোকজনও নাই। তারপরে আমি আস্তে আস্তে টর্চ লাইট নিয়ে, ফোনের টর্চ লাইট নিয়ে আমি আস্তে আস্তে আসতেছি। আসার পথে দেখি এক লোক আড়াল থেকে বাইরেতেছে, এই উঁচা লম্বা। বাইরে জিজ্ঞেস করে কি আমার পিছনে আসতেছে, আইসা জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। আমি বললাম ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে। বলে আপনি কোথায় যাবেন আগে বলে। আমি বলি তো আমার বোনের বাসার সামনে, সেখানে আমি চলে যাব। বলে কি আপনাকে আমি আগে দিতে পারি। আমি কই না লাগবে না, ইটস ওকে। এবার লোকটা আমি পিছন দিকে তাকাইছি, তার 1 মিনিট পরে লোকটা ভ্যানিশ মানে এখান মানে থেকে আপনি তারপরে দেখতে পাননি, না। তারপর আপনি সেখান থেকে চলে এসেছেন এবং আপনার মা আপনাকে তারপরে বলেছে ওই জায়গাটা খুব হ্যাঁ। নির্জন এবং ওই Suicide জায়গায় করেছে একটা সুইসাইড মানুষ। করেছে কেউ একজন, তারপর থেকে সমস্যাটা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই এমন ঘটনা। জি, থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে একটা চমৎকার ইমেল আছে, আমি জানি না সেটা পড়ার সময় পাবো কিনা। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জি। আমি মোহাম্মদ মেহবুব হাসান মিশাল। আমি 9টা থেকে আসছিলাম রাজশাহী থেকে। আচ্ছা। তো ঘটনাটা মানে চাঁদপুরের ঘটনা, রিশাদ নামে এক মেয়ের আম্মুর কাছ থেকে শোনা ঘটনা আমার। জি জি। তো মানে ঘটনাটা এমন যে 1971 সালে যখন যুদ্ধ হয় রাসেল ভাই, তখনকার মানে হিন্দু বাড়ি মুক্তিযুদ্ধ, যেটা, জি। হিন্দু বাড়ি বেচে অনেকে চলে যায়। তো হিন্দু বাড়ি কিনতে থাকে, মানে তার নানু কিনছিল। তো বাসাটা যখন কিনে, তারপরে 1983 সালে ঘটনাটা যখন ঘটে, তখন রাসেল ভাই মানে তিনি হোটেল ব্যবসায়ীর সাথে জড়িত ছিলেন, যার সাথে ঘটনাটা ঘটা। তো রাসেল ভাই হোটেল ব্যবসা, তো হোটেল বন্ধ করতে করতে রাসেল ভাই 1টা-1:30টা বেজে যেত। তো আসতো বাসায়, এসা যেদিন আসছে, যেদিন ঘটনাটা ঘটে সেদিন তার সাথে মানে তার স্ত্রী অনেকটা মনোমালিন্য হয়, যার ফলে তিনি ঘুমিয়ে পড়েন, রাত্রে ঘুমিয়ে পড়েন।
তো তার স্ত্রীর দিকে খেয়াল দেওয়ার তার কোনো ইয়া ছিল না। তো রাত্রিবেলা যখন তার ঘুম ভাঙে 5টার দিকে, তখন সে বের হয়ে দেখে, মানে পাশে দেখে তার স্ত্রী নেই। সো খুঁজতে খুঁজতে চলে যাইতে থাকে। তো খুঁজতে খুঁজতে যখন যাইতে থাকে দেখে তার স্ত্রী কালী মন্দিরের মধ্যে পড়ে আছে রাসেল ভাই। তো যখন কালী মন্দিরের মধ্যে পড়ে থাকে, তার শরীরের পুরা রক্তটা শূন্য, মানে শরীরে কোনো রক্ত নাই এমন অবস্থা, আর কালো হয়ে গেছে পুরা শরীরটা। তো রাসেল ভাই তিনি হাতের হাত মানে হাসপাতালে নিয়ে স্থাপন করেন। তো তার পেটে তখন 9 মাসে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা কোনোভাবে বাঁচানো যায় বাচ্চাটা। তো পরে ঘটনাটা মানে জানার জন্য একজন কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজ এসে বলে যে আপনার মেয়ের 3টা ভুল ছিল, যে সে 1 নম্বর যে তার অনেক বড় বড় চুল, সে রাত্রে কালী মন্দিরে গেছিল এবং কালী মন্দিরের কালীর যে ছায়াটা ছিল তার সাথে মানে সামনে সে বসে পড়ছিল, যার ফলে কালী রাগান্বিত হয়ে তার মধ্যে ওঠা তার রক্ত চুষা নাই এবং তারে মাইরে ফেলে। এই জন্য রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আরো অনেক ধন্যবাদ। আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে ছোট করে আপনার ঘটনাটি শুনবো। আশা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আর নাম ওমর ফারুক, আমি বনানী পাস থেকে আসছি। জি আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটা। জি আমার বড় ভাই আর তার ওয়াইফের সাথে মূলত ঘটে যায়। আমার ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার বড় ভাই, বাবু ভাই তার নাম, তো বাবু ভাই আর তার ওয়াইফ ওই দিন বাসায় একা ছিল। তো তারা রাত্রে শুয়া গল্প করতেছিল। তো তাদের কোনো মতে ঘুম আসতেছিল না। তো তারা ঘুম আসতেছিল না সেটা ভাইবা তারা বাসা থেকে বের হয়ে তাদের বাসার পিছনে একটা রাস্তা ছিল, সেই রাস্তায় হাঁটা চলা করতেছিল। তো তারা হাঁটতে হাঁটতে হঠাৎ ফিল করে যে তারা অনেকটা দূরে চলে গেছে, তো তাদের এখন বাসায় ব্যাক করা উচিত। তো তারা বাসায় ব্যাক করার জন্য পিছনে আসতে থাকে বাসার দিকে। তো আসার পথে রাস্তায় তাদের কিছু অসংখ্য কুকুর তাদের ঘেরাও করে এবং তাদেরকে গোলাকার বৃত্তাকারের মতো করে তাদের চারপাশে ঘুরতে থাকে। তো তারা কুকুরটি তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কুকুরটি যাইতেছিল না। তো লাস্ট পর্যায়ে বাবু ভাই কোনো উপায় না পেয়ে একটা ইটের চাক্কা নিয়ে কুকুরটির গায়ে ঢিল দেয়। তো কুকুরটি ঢিল দেওয়ার পরে কুকুরটি প্রায় 5-6 সেকেন্ড পর উধাও হয়ে যায়। তো তারা লাস্ট পর্যায়ে বাসার দিকে ব্যাক করতে থাকে। আসার পথে তার ওয়াইফ হঠাৎ দাঁড়ায়া কে বলে চিৎকার দিয়া সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে বাবু ভাই আর তার একটা ফ্রেন্ড ছিল রাস্তায়, তো তাই ফ্রেন্ডকে ডেকে দুজনে খুব কষ্ট করে ধরে তার ওয়াইফকে ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফ জ্ঞান ফেরায়। ওয়াইফের জ্ঞান ফেরানোর পরে তার ওয়াইফকে দেখতে পায় তার ওয়াইফের চোখ দুটো খুব বড় বড় হয়ে গেছে এবং তার চোখ মুখ অনেক বড় বড় হয়ে গেছে। তার ওয়াইফ খুব সুন্দর ছিল, কিন্তু তখন তার ওয়াইফের পুরো শরীর লাল হয়ে গেছে। তো এটা দেখে বাবু ভাই আর তার বন্ধু খুব ভয় পায়। খুব ভয় পেয়ে কি করবে সে বুঝতে পারতেছিল না। তো হঠাৎ তখনই বাবু ভাইয়ের মা বাসায় আসতেছিল। তো বাসায় আসার পথে তার ওয়াইফ তার আম্মুকে দেখেই বলতেছে যে ওকে বাসায় ঢুকতে দিও না, ওকে বাসায় ঢুকতে দিলে অনেক ক্ষতি হবে, ওকে তাড়াই দাও, ওকে তাড়াই দাও, এসব বলতেছিল। তো তার বাবু ভাইয়ের আম্মু তখন কি করে, তার এক বান্ধবী ছিল, তো সে আবার প্যারানর্মাল বিষয়ে এক্সপার্ট ছিল। তো তিনি তার সেই বান্ধবীকে ফোন দেয় এবং বলে বাসায় প্রবলেম হইতেছে, তুমি একটু আসো। তো তার বান্ধবী প্রায় 20-25 মিনিটের ভিতরে আসে। এসে তার বান্ধবীর বাবুয়ের আম্মুকে বলতেছে তোদের বাসার আশেপাশে একটা প্রবলেম আছে, তো তোর ওয়াইফের সাথেও কোনো একটা কিছু হইতেছে। তো তিনি ঘরে যায়, ঘরে গিয়ে বাবু ভাইয়ের ওয়াইফকে দেখে তার ওয়াইফের কায়েঙ্গুলে কিছু সরিষা লাগায় অ্যান্ড তার ওয়াইফকে কয়েকজন মহিলা ধরে রাখে। তো তার ওয়াইফকে সেই মহিলা জিজ্ঞেস করে যে তুমি ওকে ধরছো কেন? তো বাবু ভাইয়ের ওয়াইফের মুখ থেকে আসে যে ও খুব সুন্দর, ওকে আমার খুব ভালো লাগছে, তাই আমি ওর উপর আচর করছি। তো এটার সমাধান কি, তুমি কিভাবে যাবা? তো বাবু ভাইয়ের ওয়াইফের মুখ থেকে কথা আসতেছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু কয়েকটা শর্ত দিয়ে যাব। তো ওই আন্টি বলে কি শর্ত বলো? পরে বাবু ভাইয়ের ওয়াইফ বলতেছে যে আমি শর্তগুলো দিয়ে যাব। শর্তগুলো হলো ওকে কখনো চুল সারা অবস্থায় বাইরে বের হতে দেওয়া যাবে না, ওকে সবসময় বাড়ির ভিতরে থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে এবং ভালোভাবে চলাফেরা করতে হবে, কারণ ও খুব সুন্দর, ওর উপরে আরো অনেকেরই নজর লাগতে পারে।
তো এটা বলে সেই জিনটা চলে যায়। আন্টিও তারপর সবাইকে বলে এখন তোমরা সবাই ভিতরে আসতে পারো, বিপদ অলরেডি কেটে গেছে। তো বাবু ভাই তার ওয়াইফের কাছে যায়, ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞাসা যে তোমার কি হয়েছিল, তুমি কেন সেন্সলেস হয়ে গেছিলা। তো বাবু ভাইয়ের ওয়াইফ বলে যে ওই দিন আসার সময় রাস্তায় আমার সামনে কে জানি হঠাৎ দাঁড়ায় একটা ছায়ার মতো, তো দাঁড়ায় আমার উপরে ভর করে এবং আমাকে ঠেলা দেয়, এরকম আমি ফিল করি যে আমাকে ঠেলা দিয়ে আমার গায়ের ভিতরে ঢুকে যায়। তো পরে আমি সেন্সলেস হয়ে যাই, আমার আর কিছু মনে থাকে না। তো এই ছিল ঘটনা। বা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি, এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি এই ফোরামে যেটি ভালো লাগে যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায়, এবং আই ফিল দ্যাট দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, রাদার ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যাই হোক, আপনাকে ধন্যবাদ এবং সেই সকল শ্রোতাদেরও ধন্যবাদ যারা আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আপনাকে মদত করেছেন। যাই হোক, আমি আমার নামটি নিতে চাইছি না, একটি সঙ্গত কারণ আছে এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি এবং আমি চাইবো যে এই ঘটনাটির আপনি আমাকে একটি সদুত্তর দিন, কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি স্বাভাবিক একটি মানুষ নাকি আমি ধীরে 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 পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ। আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21 মে 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা 3 বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম, আমি, জিয়াদুল এবং পিন্টু। এবং আমরা 3 জনের ভেতরে, মানে বাকি 2 জন বন্ধুর ভেতরে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন। এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিং এ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্লেসড, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন। এবং ভাগ্যের পরিহাস দেখুন, সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা 3 জন হস্টেলে থাকবো। বলা বাহুল্য, আমার কলেজটি একটি কলকাতার একটি বিশিষ্ট কলেজ এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পেছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে 2008, 5 বছর আগে, অর্থাৎ 2002-03-তে সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল এবং বিভিন্ন ডরমিটারি রুম ছিল। এবং আমাদের এক কলেজ ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি। তো আমি সঠিক সময় আমার ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা 3 জন মিলে হস্টেলে থাকি এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে প্রায় রাত 1টার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটি ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে, যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট, ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত। ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে 3 জন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজের দিকে এবং আমরা
ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা 4 বছর কাটালাম, অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না। অতি প্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে, বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা 3 জনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা 2 জন গেলে ওখান থেকে কিছু সুভিনিয়ার নিয়ে আসতে পারবে। সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে এবং ভাইসে ভার্সা, আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের দুজনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করেছি যাব। তো প্রথমত সেই কলেজের ডেসক্রিপশনটা আমি এবার দেবো। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার, এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজাসুজি নিচে অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটা কিনা একসময় ডরমিটরি ছিল, এখন ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে বাঁ দিকে, এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেট কিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেট লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেব। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সে কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা দেওয়াল টপকে আমরা ভেতরে ঢুকে যাই, এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি। গেট কিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন, যেটা কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল। আমরা আস্তে করে গেটটি খুলে মেন এন্ট্রেন্সটা খুলে আমরা ঢুকি, এবং সেই সময় আমাদের কাছে আমরা একটি ছাতার তলায় 2 বন্ধু গেছিলাম। পিন্টু আমাদের জন্য সেই চায়ের দোকানে ওয়েট করছিল। তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি, এবং আমাদের দুজনের কাছে নোকিয়া 1100 ফোন ছিল। আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই, এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার 2টি ঘর। তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই ঘর যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরে হুড়কো তো লাগানো ছিল, এবং তার বাইরে একটি সুতলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্টে যেটা বাঁধেন, সেরকম টাইপের। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না। আমরা ধীরে করে সুতলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরে। তো ঢুকে আমরা সবকিছু, ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পুড়েছে, এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে, এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা, এবং সেই সার্কেলের ভেতরে যেটা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে, এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রত্যেকটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই অবশেষ পড়ে আছে, এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম যে 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় জ্বলে জ্বলে আপনি আপই বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে এজ এ সুভিনিয়ার আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম। আমরা ঢুকি, সেই রুমের ভেতরে সেই 103 নম্বর রুমের মতনই, শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি। একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার, এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকম ভাবে ফাঁসির যেরকম ভাবে নট বাঁধা থাকে সেরকম ভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ এ সুভিনিয়ার কি পিন্টুকে প্রুফ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে। তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ।
যাই হোক, সেই রুমটা থেকে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে ক্রমে 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি, তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে, তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসবো। ঠিক সেই সময় হাসতে হাসতে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে এখানে কিছুই নেই, সব ভুয়ো, সব চালাকি। এই কথাটি যেই সে বলে, সাথে সাথে রুম নম্বর 103 এবং 104-এর দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সে রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার এক একটি রুম খাড়া হয়ে আছে, এখন আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটা খোলেন আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই। আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহ্বল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি, আমরা কি করব, তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম সেই ছাতাটি দিয়ে আমরা তারই ঠিক দরজার পাশে এরকম কাচের জানলা ছিল, তো সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাচ ভাঙতে পারি সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা ডেকে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছেন। তো প্রথমবার যখন আমরা কাছে আঘাতটা হানি, সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেমন মনে হয় যে কেউ একটা নুপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল। দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ। আমরা আরো ভয় পেয়ে যাই। আমরা দরজা ধাক্কাতে চাই, দরজাতে আমরা লাঠি চর ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে 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 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে বার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দুয়া পড়তে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল। সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে থেকে কেউ টেনে ধরেছে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে, জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যেই একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল, তো সে পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোনো রকমের দরজাটা খুলে আমরা দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের আগেনস্টে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মিনতি করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো। তিনি বহু পুরনো লোক, এখানে যখন কিনা গার্লস হস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডরমে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে, তার মুখের দিকে একদম মুখ এনে, এবং বা সে যদি বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না। বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এর জিনিস ওর ডেস্কে, ওর জিনিস এর ডেস্কে, তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে 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 আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে। তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরোলাম, আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটি ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি। বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে গিয়ে ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে
বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবং ভালোই লাগছিল। এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের। বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনার খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং সেই দরজাটি হয়তো লেগে গেছিল, যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না। এবং থার্ডলি যে নূপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে অনেক রকম এক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক, আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি, এবং আমি দেখালাম সেই প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্সড, he gifted us our prized cigarette and we went back to the hostel again. তো হস্টেলে যাওয়ার পরে তো আমরা হাসি ঠাট্টা করছিলাম, এবং যা হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে আমাদের জুনিয়র্স বা পিন্টুকে আমরা গল্পগুলো বলছিলাম। এরই ভেতরে আমাদের একজন জুনিয়র সে অবজার্ভ করে যে জিয়াদুলের কাঁধে একটি হাতের ছাপ, মানে যদি কেউ হাতটা সিঁদুরে মাখিয়ে যদি হাতটা রাখে টানার জন্য কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ। তো সেটা দেখানোর সাথে সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায়, এবং জিয়াদুল বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙ্গুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে, যেটা কিনা আমি প্রদীপটা তোলার সময় লেগেছিল। এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, মানে একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ যেটা কিনা ছোট হয় হাতটি, সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি যে জিয়াদুলের দাঁতের দাঁত লেগে হি ওয়েন্ট ইনটু আ ফিট। তো তারপরে কোনো রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও তাকে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি পেনালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোনো রকম জল ছিটা দিয়ে কোনো রকম আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই, যাতে কিনা ও একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর, মানে আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103 ডিগ্রি ফ্যারেনহাইট। সো এনিওয়ে, সেই রাতে কোনো রকমের জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোনো রকম ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock in the morning যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন হয়তো আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম, যে আমি দেখি যে আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি কোথা থেকে ঝুলছে, আমি অন্ধকারের ভেতরে তা আমি দেখতে পাইনি। এবং সেই ঘটনার, এবং আমাকে কেউ ডাকছে, উঠে আয় ঝুলে পড়। এবং তারপরে আমি জেগে উঠি, এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে, জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম। এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন, এরকম করে 2 রাত আরো কাটালাম। হঠাৎ করে 4th ডে একটি খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন, যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বাট সেরকম কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়, জানতে পারি যে জিয়াদুল নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টরস ছিলেন বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ, তো পোস্টমর্টম হয়, তো তারা দে কুডন্ট কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজের গলা টিপে বা নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায়, এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পেছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে, এবং হি কেম আপ উইথ সামওয়াট কনভিন্সিং এক্সপ্লেনেশন দ্যাট মেবি বিকজ অফ সাম অ্যাকিউট হ্যালুসিনেশন হি ফেল্ট দ্যাট হিজ হ্যান্ড ওর নিজের কন্ট্রোলে ছিল না, অ্যান্ড ফাইনালি হি চোকড হিমসেলফ টু ডেথ। বাট আজ পর্যন্ত আমার সেটা কনভিন্সিং লাগে না।
এবং সব থেকে যেটা এর ভেতরে সব থেকে আজব বিষয় সেটা হচ্ছে সেই আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে, তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়। তারপর থেকে আমি অবজার্ভ করি, আমি যখনই একা থাকি বা একা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি ইজ স্টেয়ারিং অ্যাট মি। আমি অনেকবার প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট টেলস, একইভাবে ও বসে আছে এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস হ্যালুসিনেশন। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো ও আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে, তাদেরকে আমি দেখতে পাই। প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই এবং তারপরে সবকিছু আর আমি তাদেরই দেখি না। কিন্তু আজ পর্যন্ত আমি এখন এই গল্পটি বলছি, আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি। আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট আই ডিসাইডেড ইয়েস আই শুড গো আহেড উইথ ইট। কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না, বা যেই সব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে ধীরে অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি। আমি জানি না রাসেল ভাই আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে। বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি এই ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কিনা। আমি জিয়াদুলকে খুব বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই, বাট আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে চলেছি। রাসেল ভাই, আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন তো আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ। কি আমি কোথায় অবস্থিত এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে, তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আদৌ স্বাভাবিক? তো এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য, বা এই ফোরামটিকে এরকম ভাবে জাগ্রত রাখার জন্য। এবং আমার সাথে আরো অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনবো। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স এন্ড রাসেল ভাই। আপনার যে প্রথম ঘটনাটা যেটা আপনি আমার সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাটা আমরা চলে যাই। প্রথম ঘটনা হয়েছে যখন 1964 সনে রমনা রেড ক্রস মাঠে রিস্কার রেনু হয়। জি জি জি। তখন আমি আমার ওস্তাদের সঙ্গে যাই, ও ডাক দিয়ে নিয়ে যায়, চল আজকাল রিস্কার রেনু আছে, রমনা রেড ক্রস মাঠে হবে, আমরা ওদিকে রাত থাকবি। আচ্ছা। তা ওদিকে রাত্রে গেছিলাম, ওনার নাম আছিল আসাদ মিয়া, একজনের নাম আছিল পেয়ারা মিয়া। গেলাম, যাওয়ার পরে এই রাত্রে 12টার দিকে রমনার রেড ক্রস মাঠে রেনু আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পরে তো রিস্কার কাজ শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে এই রাত্রে 2:30টার দিকে জি হেচক বাতির তেল আসিল না। আচ্ছা। তেল আসিল না, তখন অন্ধকার হয়ে গেছে। তখন বলতেছে যে কি তুমি বাসা থেকে গিয়া, এত রাতে দোকান খোলা নাই, তুমি বাসা থেকে গিয়া তেল নিয়ে আসো। তখন আমি যখন রমনা রেড ক্রস মাঠে রওনা দিই, তখন রমনা কালীবাড়ি পরে মাঠের মধ্যে লগে আছে পুষ্কুন্ডি। আচ্ছা। তখন আমি যখন যাইতাছি তখন দেখি কিছুতেই না, আমার সাইকেল আগে বাড়ে না। আচ্ছা। সাইকেল আগে বাড়ে না, সাইকেলই চলে না, চাইন খুলে পড়ে যায়। হ্যাঁ, তখন আমার পাও আগে বাড়ে না, আবার একটু আগে বাড়ি। এইরকম করে পারতে যখন সামনে যাই, তখন দোয়েল চক্করের এদিকে যাই, তখন তো দোয়েল চক্কর আসিল না, তখন আপনার আসিল খাম্বা গাজালির মধ্যে কুপ্পি জ্বলতো। আচ্ছা আচ্ছা। কুপ্পি জ্বলতো, তখন কুপ্পি টাইম মতন দেওয়া যেত। সন্ধ্যার সময় সিঁড়ি লাগাইয়া দিয়া যাইত, ওইটা সকাল পর্যন্ত ওইটা নিভা যেত, আর কেউ নিভাইতো না। আচ্ছা। তখন আমরা যখন সাইকেল দেওয়া ওই দোয়েল চক্করের জন্য আগে বাড়ি, তখন পশ্চিম দিকে পরে শহীদ মিনারের রাস্তা, আর আপনার গিয়া ওই
খেলার মাঠ পরে ইউনিভার্সিটি খেলার মাঠ, স্টেডিয়াম যেটা, হ্যাঁ, যেটা সুইমিং পুল সামনে আছে। জি জি সুইমিং পুল, তারপরে ইউনিভার্সিটি সুইমিং পুল। তখন তো তার সুইমিং পুল আসলো না, তখন আসলো 3 কোণে চা পুষ্কুন্নি। আচ্ছা ওটার নাম হয়েছিল টিকুনিয়ার মাঠ পুষ্কুন্নি। আচ্ছা, তখন আমি যখন ওইখান থেকে আস্তে আস্তে দুনো পাশে আসছিল কদবাদাম গাছ, কাঠবাদাম যেটা, হ্যাঁ। কাঠবাদাম গাছ এই পাশে আসছিল, খেলার মাঠের দিকেও আসছিল, আবার আপনার ঢাকা হলে সেটাও আসলে এখন বলে শহীদুল্লাহ হল। জি 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 জি। তখন আমি যখন ওইখান থেকে রওনা লইতে দেখি রাস্তার পাশে এই পাশে থেকে ওই পাশে একটা ঝুলানো মোটা রশি গিরা গিরা দেওয়া, এই পাশে যায় ওই পাশে। তখন আমি ভয় পাইছি, ভয় পাওয়ার পরে থেতলাই গেছি, থেতলানোর পরে দেখি কি পাশে খালি শব্দ আছে। তা আমি তখন সাইকেল পুরোভাবে চালাইতে পারি না, সাইকেলের ফ্রেমের ভিতরে দিয়া পাও দিয়ে তারপরে চালাই। তখন আমার আর সহজে কুলায় না, আগে বাড়ে না, যেমন আমার চুমুকের লাহানি টান দিয়া রাখে। তখন আমি যখন সামনে আস্তে আস্তে করে আগে বাড়ি আল্লাহর নাম দিয়া, তখন আগের দিকে যাইতে যাইতে যখন চাংখারপুল মুসুরে আসি, তখন এই চাংখারপুল মুসুরের মধ্যে তখন রেলগাড়ি চলতো। জি 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 জি। রেলগাড়ি চলতো, সামনে 2-1টা দোকান খোলা আছিল, ওদেরকে দেখে আমি একটু সাহস পাইছি। তারপরে আমি আসি বাসায় হোসনি আলাম যখন গল্লিতে ঢুকবো, সামনে আসলে একটা নিম গাছ। জি। এই নিম গাছও আসলে অনেক খাতারনাক নিম গাছ। এই নিম গাছ দেখে আমি ভয় পাইতাম। তারপরে নিম গাছের দিকে তাকাই নাই, আমি বাসায় গেছি। বাসায় গিয়া বাসার মধ্যে লোক করি, লোক করানোর পরে বাসা থেকে লোক আসে, আমার নানি আসা বলে যে তুই এত রাত্রে কি নিতে আইসস? বোধহয় তেল শেষ হয়ে গেছে গা, তেল দিতে আইসস। তেল যাওয়ার সময় কিছু খাবারও নিয়ে যাচ্ছে। আচ্ছা। তা আমি সঙ্গে খাবারও নিয়ে গেছিলাম, ওই ভাজা মাছটা ছিল। তখন যখন যাইতাছি, যাওয়ার পরে ঠিক আবার ওই চক্করের এদিকে যেমন আমারে বলতেছে যে মাছ দিয়া যা। এটা একদম আপনার নিজের সঙ্গে ঘটেছে? জি, আমার নিজের সঙ্গে। আমার এটা আমি শুনতে পারতাছি আমার কি বলতেছে। তখন আমি আর চায়া দেখি না পাশের দিকে, আমি সামনের দিকেই যাইতাছি। যাইতে যাইতে যখন দেখি আপনার গিয়া যে কি কয় এটা বাংলা একাডেমি কয় নাকি? জি, বাংলা একাডেমি পর্যন্ত যখন গেছি, তখন দেখি বাংলা একাডেমি ধাপার খালি একটা শব্দ আইতাছে। আর ওয়াল আসছিল, ওয়াল দেওয়া তো আমি আর তাকাইতেও পারি না, দেখতেও পারি না। শব্দ ঠেলায় আমি আস্তে আস্তে করে আবার আগে বাড়তেছি। আগে বাইরে যখন রমনা রেড ক্রস মাঠে যাই, যাওয়ার পরে তখন ওস্তাদ জিজ্ঞাসা যে কি তুমি যে গেছিলা তেল নিয়ে এইসব ভয় পাইছো? আমি বলছি যে কি না, আমি তো ভয় পাই নাই। আর হেগো কাছে আমি কিছু কইও নেই। তখন এরা বলে যাক ঠিক আছে, আর সময়ও নাই, এখন কিছুক্ষণ পরে ফর্সা হয়ে যাবো, আমরা সবাই একসঙ্গে চলে যাব। আচ্ছা, এটা ছিল আপনার ঘটনা। এরপরে একটা ঘটনা বলেছিলেন আপনি, সেই ঘটনাটা আপনার সঙ্গে আপনার ছেলে আছে, একটু মনে করিয়ে দেন আপনি কোন ঘটনাটা? জি আব্বু, ওই যে ফুটবলের যে ঘটনাটা আছে, তুমি সেটা বলো। ফুটবলের ঘটনাটা? জি। উনি যেহেতু এখন আমাকে শুরুতেই বলেছিলেন যখন বয়স হয়ে গেছে আমি অনেক কিছু ভুলে যাই, ফুটবলের ঘটনাটা আপনি তাহলে এখন আমাদেরকে বলেন। নাম আবার বলবো? জি না, নাম বলতে হবে না। গ্রিন বয়সের কথা বলবো ক্লাবে? জি 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 জি। আমি যখন গ্রিন বয়স ক্লাবে খেলি, তখন আপনার অনেক সদস্য আমাদের টিমের লোক আসিল। তো একজনের দায়িত্ব দেওয়া হয় যে আজকা তুমি উঠাইবা, কালকে এই উঠাইব, এইরকম করে একটা দায়িত্ব দেওয়া হয়। 10-12 জন আমরা একত্র হই, একজনে উঠা আর আরেকজনে উঠাই। এইরকম করে লোক যখন আমাকে সেটিং হয়ে যায়, বাইরে যায়, তখন আমরা এই ফুটবল নিয়ে যাই। তখন আমাকে যখন বলছে যে আজকার দায়িত্ব তোমার, তুমি উঠাইবা, তখন আমি যাই উঠাইতে। তখন উঠাইতে গিয়া কেউ পাই না, সময়টা ইয়া করতে পারি না। তা আমি মনে করছি আজান বুঝি হয়ে গেছে, আজকে নাকি আমাকে ফালায় এরা চলে গেছে। আচ্ছা। তখন আমি নিজেই চলে যেতেছি মাঠের দিকে একা। তখন যখন যাইতেছি তো বক্সিবাজার এক জায়গার নাম আছে তেজপাতা গলি, তখন দেখি যে ফুলের গেরান হইতেছে। তখন যখন ফুলের গেরান যাইতেছে আর আমার শরীর যেমন ভার হইতেছে, শরীর যখন ভার হইতেছে, তা আমি তারপরেও বাড়তেই আছি, আগে বাড়তেই আছি। বাড়তে যখন বক্সিবাজার দিকে গেছি, রাব্বি হলের সামনে দিয়া এক সুইপারের গাড়ি আসতেছিল, মেট্রোর গাড়ি। ওই গাড়ি থেকে বলতেছে বাচ্চে তুম কাহা যা রো, এই লড়কা তুম কাহা যা রো। আমি ওনাকে বলছি যে আমি খেলতে যাইতাছি। कहा अरे मियां अभी कोई टाइम नहीं हुआ, तुम वो टाइम में कहाँ जा रहे हो खेलने के लिए?
তখন আমি বলছি যে না আজান তো হয়ে গেছে। তখন বলে যে বাচ্চা बीबी আজান নাই হুয়া, अभी रात 2:30 बज रहा, तुम मेरा साथ घर लौटो। তখন আমি ওনার সঙ্গে আসতে আসি। উনি নিয়ে আসলো, বাসার দিকে নিয়ে আসলো। আনার পরে তখন ওই বাসায় उठाइलो। उठाने পরে तो बोलता से दीदी ये आपके लड़का वो बाहर निकल गया, एकला गया साला मैदान का तरफ। रास्ता में मेरा साथ देखा, उनको बोला जो कि तुम मेरा साथ चलो। तখন আমার আব্বু বলতেছে मैं थोड़े देख दो भाई आपका पास देखा हुआ था, आपने लाके मेरा घर तक पहुंचा दिया। आपको अल्लाह भला करे। এই ছিল ঘটনা। না আপনি কি যেন দেখেছিলেন ওই দিন তো কিছু একটা দেখেছিলেন বোধহয় রাস্তার মধ্যে, এই রাস্তার মধ্যে দেখেছিলাম নীল একটা আলো দেখেছিলেন আপনি বলছিলেন। নীল আলো দেখছিলাম, ওই যে এটার আগেরটাতে দেখেছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার সেকেন্ড স্টোরি ছিল। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা, এবং আপনার ঘটনাটা আপনি তার আগে বলেন আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন আপনি। আমার নাম হচ্ছে ইউসুফ হোসেন জনি। আমি আসছি, থাকি ঢাকা মিরপুরে, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে। আচ্ছা, তো আমরা ঘটনায় চলে যাই আপনার। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে একদিন বিকেল বেলা আমি আর আমার এক বন্ধু হাঁটতে বাইরে। তো ওর একটা আত্মীয় বাসায় যাবে, তো ওর আত্মীয় বাসায় গিয়ে ওখানে গেলাম, গিয়ে আমাদের কাজটা কমপ্লিট করে আসলাম। তো যাওয়ার সময় থেকে বৃষ্টি ধরছিল, বৃষ্টিতে ভিজেই গেছিলাম। পরে ওর বাসায় চলে গেছে, আমি আমার বাসায় চলে আসি। আচ্ছা, বাসায় এসে আমি ফ্রেশ হয়ে, তখন ওটা ছিল রমজান মাস। আচ্ছা, তো মাগরিব আজান দিয়েছিল, আমি ইফতার করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ পরে এসে আজান দিয়েছিল, পরে নামাজ পড়তে যাবো। তো আমি একটা টর্চ লাইট নিয়ে, ওটাতে আলো কম ছিল, চার্জ ছিল না। আচ্ছা, তো নামাজ পড়ার জন্য বাইরে হই, গিয়ে নামাজ পড়ে সবাই আগে চলে আসি। তো আসার পথে আমার রাস্তাটা যেখানে মিলবে ওখানে একটা তিন রাস্তার মাথা ছিল ওখানে। তো দূর থেকে দেখা যাচ্ছে কি একটা সাদা কি একটা জিনিস জানো ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে। তো আমি দূর থেকে দেখে জিনিসটা ভয় পেয়েছি। তো আমার লাইটে তো আলো নাই, পরে মারছি, অনেক দূর পর্যন্ত যাইতেছে না। তো তখন আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভয় পেয়েছি খুব। হঠাৎ করে দেখি জিনিসটা সামনে দিকে চলে গেছে। আচ্ছা, তো যেই গেছে ওই দিকে সামনে আমার বাসা, একটু পরে কিছু দূর গেলে সামনে আমার বাসা। এর আগে একটা বাসা আছে, আমার একটা ফ্রেন্ডের বাসা। তো ওই বন্ধুটা আবার আমার পরিচিত কাছেরই। তো আমি বলছি হয়তো ওই ছিল। ও আবার হুজুর পাঞ্জাবি পরে জুব্বা সিস্টেম গুলা। তো পরে আমি তখন অনেক জোরে হাঁটি যাই, জোরে হাঁটে গিয়ে দেখি যে ও তো কেউই নেই। পরে সামনে ওর বাসা পর্যন্ত গিয়ে ওকে ডাক দিই অনেকবার, তাও দেখি ওর কোনো শব্দ নাই, ও মানে কোনো রিপ্লাই আসতেছে না। আচ্ছা, 5-6 টাকার পর তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো ঠিক রাত তখন 1:30 কি 40 হবে এরকম, মানে 10 মিনিট ডিফারেন্স এরকম হবে। তো তখন হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে দেখি আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা দেখে আমি খুব আপসেট হয়ে যাই। স্বপ্নটা ছিল এরকম, মানে আপনার কোথায় যেন আমি চলে যাচ্ছি। আচ্ছা, কোথায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম কিছু। তো পরের দিন যখন হুজুরের কাছে যাই, তখন হুজুর এই কথাটাই বলছিল যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বা এরকম মানে আকাশের উপর দিয়ে উঠতেছেন এরকম কিছু দেখছেন। পরে আমি বললাম হ্যাঁ এরকম কিছু। তো উনি বললো হ্যাঁ এগুলো পড়ি, এতে কিছু হতে পারে। তো স্বপ্নটা যখন আমি ঘুম থেকে জেগে যাই, তখন আমি বাঁ দিকে শোয়া ছিলাম। তো তখন আমি ডান দিকে তাকাই, তখন ডান দিকে তাকাই দেখি সাদা একটা জিনিস, মানে আমার মাথা থেকে কর্নার বরাবর, আমার দরজা বরাবর, মাথা থেকে কর্নারের দরজা বরাবর, দরজার সামনে সাদা একটা জিনিস। আবার আমার দরজার থেকে সামনে আছে আমাদের মেন দরজাটা। তো সাদা জিনিসটা আসছে আমার পিছন থেকে, আমাদের রুমের ভিতর থেকে আসছে, যেখানে আমাদের পিছনে আমার মা বাবা আর একটা রুম আছে আমার বোন। আচ্ছা, তো ওই থেকে আসছিল। তো আমি এদিকে ফিরে আবার ওইদিকে ফিরে যাই। যখন জিনিসটা চোখের জিনিস পড়ছিল তখন আবার এদিকে তাকায় পুরা সাদা জিনিসটা দেখি, ওটা আমাদের সামনে দরজা বরাবর গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ও অনেক আস্তে আস্তে মুভ করে জায়গা থেকে, মানে খুব স্লো। তো তখন আমি খুব ভয় পাইতেছি জিনিসটা আসলে কি। তখন কয়েকটা সূরা পড়ি, তাও দেখি কাজ হচ্ছে না, মানে জিনিসটা দাঁড়িয়ে আছে। তো আমি কিছুক্ষণ পর আমার পাশের রুম থেকে বাবা একটা কাজের শব্দ আসে, বাচ্চা হয়তো উনি উঠে আসবে। তো কয়েক সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, দেখি যে কেউ আসতেছে না। তো তখন ভাবতেছি চিৎকার করবো কিনা। তো চিৎকার করলে তো হয়তো ওই ভিতর থেকে আসছে, তাহলে হয়তো সবকিছু অফ করে ওই থেকে সবকিছু ভালো করে বন্ধ করে আসছে একদম। তাহলে হয়তো বা এইদিকে আমি চিৎকার করলো হয়তো আমাকে দেখে না এখনো, যদি চিৎকার করার পর দেখে ফেলে বা এদিকে চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কি করবে জানো। তো পরে আমি এখন মানে ভয়ে পুরো আপসেট হয়ে গেছি। কিছুক্ষণ পর ভাবলাম কি আমার মা নাকি, ওখানে এসে মা হয়তো বা দাঁড়াইছে। তো পরে তখন আমি একটু মাথাটা উপরে উঠে তাকায় দেখি না,
ওটা তো সাদা পুরা স্কাপ সিস্টেম, আপনার জাস্ট গঠনটা বোঝা যাচ্ছে, হাত পর্যন্ত যে সাদা স্কাপ ইয়েটা, হাতাটা পা পর্যন্ত, পায়ের টাকুনো গিরার পর্যন্ত সাদা, পুরাটা সাদা বোরকা সিস্টেম, আর স্কাপটা পুরা বোঝা যাচ্ছে, মোটামুটি গঠনটা বোঝা যাচ্ছে, কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, হাত পা কিছু দেখা যাচ্ছে না। তো তখন আমি আবার নিচে ডাউন হয়ে মানে শুয়ে যাই, শুয়ে তাকায় থাকি, ভাবতেছি ও কি করবে এখন। ঠিক তখনই দেখি ও মুভ করতেছে, মানে আমার রুমের দিকে আসবে, আচ্ছা ওর থেকে 1 পা 2 পা করে আস্তে আস্তে ঘুরতেছে। তো আমার রুমের সীমানা বরাবর এসে ও সোজা হয়ে দাঁড়ায় সামনে নিচের দিকে তাকায় রয়েছে এভাবে। তখন আমি ভাবতেছি ও আমার রুমে ঢুকে কি করবে আমাকে, মানে কি চাচ্ছে বা ও আসে জানি কি করবে। আমি তো ভয়ে উপরে আপসেট যে কি জানি হয়। তো কয়েক সেকেন্ড এভাবে থাকার পর হঠাৎ করে দেখি জিনিসটা নাই। আচ্ছা তখন আমি খুব আপসেট হয়ে তারপর ভালো করে তাকিয়ে দেখি আসলে জিনিসটা, তাকে চিৎকার করি, চিৎকার করার পর আমার পাশের রুম থেকে মা বাবা সবাই দৌড়ে আসে, এসে জিজ্ঞেস করতে থাকি কি হয়েছে। আমি বলতে পারতেছি না যে আসলে জিনিসটা কি দেখলাম। ওটা যদি আসতো আমায় কি করতো, আমি ভয়ে কান্না করতে করতে। পরের দিন হুজুর কাছে যাই, হুজুর বললো এটা জিনিসটা পড়েছিল। এরপর থেকে প্রায় 1-1.5 বছর আমার ওইখানে মানে একাই ঘুমাতে হয়, আর অনেক কষ্ট হয়েছিল, মানে অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট পেয়েছি তখন। এখনো ভয় পাই, রাত্রে যখন ঘুমাই একা একা, তখনও গেলে রাত্রেবেলা একা একা ঘুমাইলে প্রচন্ড ভয় পাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, আমি থাকি পুরান ঢাকার হোসেন দালানে। তো আমি আমার বাবার কাছ থেকে অনেক ঘটনা শুনেছি। আপনার সাথে যেটা ঘটেছে সেটা আপনি বলেন। আমার সাথে ঘটনা ঘটেছে। তো আমরা ছোট থাকতে দালানে খেলাধুলা করতাম সবাই একসাথে। তো আমরা রাত্রে টিনো খেলতাম। তো আমরা সকল বন্ধু একসাথে রাতের 8টা বাজে সবাই একত্রিত হই। তখন আমরা সকলে মিলে দালানের ভিতরে টিনো খেলবো এই বলে। তো আমরা যখন খেলার জন্য প্রস্তুত হই, তখন এক এক করে সবাই আসতে থাকে। তো আমার সকল ফ্রেন্ড আসলো, তাদের মধ্যে আবির, সানি, সাজ্জাদ, তারপরে তাসলিম, সাইম, এরা উল্লেখযোগ্য, আরো অনেকে ছিলেন। আমার সবার নাম জানা দরকার নেই, আপনার সঙ্গে বন্ধুরা ছিলেন এটা জানলেই হবে। তো আমরা রীতিমতন খেলা শুরু করে দিই। তো খেলা শুরু করার সময় চোর যে থাকে, মানে চোর আমি পড়ি, সবাইকে খুঁজে বের করতে হবে। তো আমি যখন আসি তখন সবাই পালিয়ে যায়। তো আমার এক বন্ধু, তার নাম হলো তাসলিম, তিনি করে কি যে 2টা কবরের মাঝখানে, দালানের ভিতরে কবর আছে, তো পাকা কবর, 2টা কবরের মাঝখানে ওই জায়গায় ঘুমায় থাকে, আর সাদা শার্ট পরে। তো আমি যখন ওকে দেখতে পাই, ওই যখন উঠে আমি ভয় পেয়ে যাই যে মনে অন্য কিছু উঠেছে। পরে যখন আমি দেখি যে আমার বন্ধু, তো আমি তাকে রীতিমতন বলি টিনো। তারপরে আমি অনেক বন্ধুকে খুঁজে বের করি। তো আমার আরেক বন্ধু হলো সাইম, ও একাবার গাছের মধ্যে ডালে চেপেছিল। তো এখন তাকে তো মানে সবাই বের হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। তো এখন ওই কোথায় গেছে। পরে দেখি যে হুট করে ওই অনেক মানে ভীত অবস্থায়, কাঁপা অবস্থায় বলছে যে ভাই আমাকে নিয়ে চলো, আমার কিছু ভাল লাগতেছে না, আমাকে নিয়ে চলো। তো তখন আমরা জিজ্ঞেস করছি যে কি হয়েছে, সে বলতেছে যে আমাকে নিয়ে চল। তো তাকে নিয়ে যখন বাসায় আসি, তখন ওই বলে যে ভাই এমন আমি যখন পলাতক অবস্থায় ছিলাম গাছের ডালের উপর, তো আমি দেখতে পাই যে একটা লম্বা কালো জিনিস, চোখগুলো সবুজ, আমার দিকে ঝুঁকে আছে, আর কি জানি মানে আমাকে ধরবে বলে মনে হচ্ছে। তো আমি সেটা দেখে অনেক ভয় পেয়ে যাই, মানে আমার ওই ফ্রেন্ডটা বলে। তো তার মানে সাথে সাথে অনেক জ্বর এসে পড়ে, এবং মানে সে মানে অনেক অসুস্থ থাকে। তো এই কালো জিনিসটা যে কি ছিল সেটা আমরা আজও খুঁজে বের করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্কি, এন্ড আমি আজকে অ্যাকচুয়ালি একটা এটাকে আমি কোনো রিচুয়াল বলবো না অ্যাকচুয়ালি, বিকজ এই রিচুয়ালটা মানে যেটা লেখা ছিল সেটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পসিবল করতে, মানে ইম্পসিবলের চেয়েও ইম্পসিবল। আচ্ছা, ইম্পসিবলের একটা পসিবিলিটি আছে, কিন্তু ইম্পসিবল আসলে ইম্পসিবল। এই রিচুয়ালটাকে বলে 11 মাইলস রিচুয়াল, 11 মাইল রিচুয়াল। এখন এই 11 মাইল রিচুয়াল হচ্ছে মানে আপনি কি জীবনে আপনার লাইফে কিছু চেয়েছেন, মানে এমন ভাবে চেয়েছেন আপনি এই
পৃথিবীর একদম শেষের দিকে যাবেন আপনি এই জিনিসটা আনার জন্য, আচ্ছা, যে কোনো কিছু হতে পারে। মানে আমি যে কোনো কিছু করতে পারবো, যতদূর হ্যাঁ। পর্যন্ত যেতে হয় আমি যাব। হ্যাঁ, এরকম আপনার কোনো আশা ছিল একটা কিছু নিয়ে, এমন একটা মানে সবচেয়ে বেশি যেটার জন্য আমার ডিজায়ার, রাইট? জি। এরকম কিছু এখন এই রিচুয়ালটা হচ্ছে আপনার জন্য বানানো। ওকে, এখন অবভিয়াসলি মানে আপনি যা চান সেটা আপনি এত ইজিলি পাবেন না, কিন্তু এই রিচুয়ালে আসলে প্রুভেন যে মানে এই যে আমরা যে ইম্পসিবল বলি অনেক কিছুকে, রাইট, সেটাও আরো ইজিয়ার দেন এই রিচুয়ালে যা করা যাবে। আচ্ছা, এখন আমরা শুরু করে দেবো রিচুয়ালটা নিয়ে। রিচুয়ালের মধ্যে হচ্ছে আপনাকে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে 11 মাইল ট্রাভেল করতে হবে। 11 মাইল? হ্যাঁ। ওকে, এখন আপনি এটা যে কোনো কিছু হতে পারে, এটা ভালোবাসা হতে পারে, এটা ওয়েলথ হতে পারে, এটা মানে এরকম হতে পারে যে রিভেঞ্জ। তো এখন এই রোডটা দিয়ে যে আপনি ট্রাভেল করবেন এই জিনিসটাকে আনার জন্য, এই রোডটা হচ্ছে 11 মাইল লং। কিন্তু এই রোডের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রিকোয়ারমেন্ট আছে, যেটা একটা নর্মাল পার্সন মানে মোস্ট অফ দ্য টাইম কখনো মিট করতে পারবে না। আচ্ছা, এন্ড আনফর্চুনেটলি ওরা রিয়েলাইজ করে এটা যখন ওরা এই রোডের মধ্যে অলরেডি ট্রাভেল করে ফেলেছে, তখন তখন রিয়েলাইজ থেকে করে। আর কোনো ব্যাক আউট নাই। আচ্ছা, তখনই ওদের সমস্যায় পড়ে যায়। এখন এই রোডে আপনার লাগবে হচ্ছে একটা ভেহিকল। আপনি চাবেন একটা ভেহিকল যেটার মধ্যে কভার আছে, তার মানে উইন্ডশিল্ড, তারপর স্ক্রিনস, গ্লাসেস, উইন্ডোজ, অলমোস্ট গাড়ির মতো তো বলা যায়, বেসিক একটা গাড়ি। আর আপনি কখনো চাবেন না ওই ল্যাম্বরগিনি টাইপের ওর দামি কোনো দামি ব্র্যান্ডের, ব্র্যান্ডের, রাইট? কারণ আপনি যখন ঢুকবেন এখানে এটা এমন পরিশ্রম, এমন কষ্ট দিবে আপনাকে এই রোডটা, এত টর্চার করবে আপনাকে এই রোডটা যে আপনি এই মানে সবচেয়ে উইথস্ট্যান্ডিং কোন ভেহিকল এটার নিচে কলাপস করবে। আচ্ছা, এন্ড সো আপনি চান এটা আপনি যে এই মানে এমন ট্যাঙ্ক একটা যাওয়া উচিত। মানে আসলে ট্যাঙ্কের মধ্যে তো আপনি আরো আগে মরবেন, আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে যে এই সিন, এটা একটা সিন যে এই প্রাইড নিয়ে বের হওয়া, যে আপনার আপনি দেখাতে চান এই সবাইকে যে আপনার আমি এই পর্যন্ত কষ্ট করতে পারি এবং এই পর্যন্ত আমি হ্যাঁ এই প্রাইডটা ছাড়া আপনাকে এই রোডে ঢুকতে হবে। আপনার মাথায় শুধু একটা জিনিস থাকতে হবে, মানে একটা বার্নিং একটা ডিজায়ার একটা জিনিসের জন্য যেটা আপনি চান, এটা দিয়ে আপনি শুরু করবেন আর এটা দিয়ে আপনি এন্ড করবেন। না হলে ওই রোডের মধ্যে আপনি কখনই বাঁচবেন না। এখন এই রোডে আপনি শুরু করবেন আর কয়েকটা রুল আছে। আপনি উইন্ডো সবসময় আটকে রাখবেন, কোনো রেডিও, কোনো ইলেকট্রনিক্স ছাড়বে না, কোনো ইলেকট্রনিক ডিভাইস, কোনো রিসেপশন ফোনও ইউজ করা যাবে না, রিসেপশন তো থাকবে না ওই সময়। এখন আপনি চাবেন হচ্ছে আগে মানে ওয়েল রেস্টেড হতে, আপনি চাবেন হচ্ছে ওই গাড়ির মধ্যে ঢুকে কয়েক মিনিট নিবেন একটু প্রিপারেশনের জন্য। এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে আমাকে, নাকি আমার কারো কাছে চাইতে হবে এই জিনিসগুলো? এগুলো আপনাকে নিজে অ্যারেঞ্জ করতে হবে। এই রিচুয়ালটা হচ্ছে যাদের জন্য যারা হচ্ছে নিজে ওরা একদম কঠোর পরিশ্রম করে, ওরা কঠোর পরিশ্রমের বাইরে ওরা পরিশ্রম করে, ওরা একদম পৃথিবী সবচেয়ে শেষে যাবে এটা আনার জন্য। তো আপনি নিজেকে রিল্যাক্স করেন, আপনি মাথার মধ্যে রাখেন যে জিনিসটা আপনার এত একটা ডিজায়ার আছে, আর তখন যখনই হচ্ছে 12টা বাজে শুরু করে তখনই আপনি ওই ট্রাভেল করা শুরু করেন। এখন এই রোডটা নেসেসারিলি এই সড়কটা নেসেসারিলি ম্যাপের মধ্যে থাকবে না, এটা নেসেসারিলি আপনি জানবেন না, ইনফ্যাক্ট নেসেসারি এক্সিস্টও করবে না, কিন্তু আপনার এই ডিজায়ারের জন্য আপনি এমন একটা ডিজায়ার থাকবে যে আপনি এই ডিজায়ার পাওয়ার দিয়ে আপনি এই রাস্তাটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, এই পসিবিলিটিটা আপনার ডিজায়ারটাকে অ্যাচিভ করার জন্য। এখন এই রাস্তা দিয়ে আপনি যাবেন, ফার্স্ট মাইলে আপনি ট্রাভেল করেন, আপনি বুঝবেন আপনি কখন এসেছেন রাস্তায়, যখন আপনি দেখবেন আপনার অবজেক্ট অফ ডিজায়ার একটা সাইন। যদি আপনি ধনী হতে চান আপনি দেখবেন এরকম গাছের মধ্যে সোনা রূপা মতন একটা ভাব লাগছে, অলমোস্ট অ্যাজ ইফ ডায়মন্ড গোল্ড শাইন করছে। আপনি ভালোবাসার চাইলে আপনি দেখবেন, আপনি এরকম দেখতে পারবেন গোলাপ ফুলের গন্ধ গোলাপ ফুলের সামনে দিয়ে যাচ্ছে। আপনি যদি রিভেঞ্জ চান আপনি এরকম একটা এভার গ্রোয়িং একটা হিট একটা ধরনের
ওই anger অ্যাটমসফিয়ারের আপনার মধ্যে আমি ভিতরে চলে আপনি যাব, feel করবেন। রাইট। এই ফিলিং গুলো আপনাকে এই ফিলিং গুলো দেওয়া হচ্ছে আপনাকে এই রোডের মধ্যে এজ এ সাপোর্ট, মানে আপনার জার্নিটাকে ফুয়েল করার জন্য। আচ্ছা। এখন আপনি ফার্স্ট মাইলে আপনি শুরু করবেন, ফার্স্ট মাইলে দেখবেন হচ্ছে একদম উড টাইপের, যে জঙ্গল টাইপের, আর একটা খুবই সুন্দর একটা রাতের কি বলবো, একটা রাতের রূপ, অনেক ঝলমল করছে তারা, রাতের মধ্যে কোনো মেঘ নেই ওরকম। এখন আপনি এই রোডের মধ্যে আপনি কতক্ষণ ধরে ড্রাইভ করবেন, আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, কারণ এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি টার্ন ব্যাক করতে পারবেন না, আর টার্ন ব্যাক করলে ডায়ার কনসিকুয়েন্সেস। এখন এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি সেকেন্ড মাইলে ঢুকবেন। এই সেকেন্ড মাইলে হচ্ছে অনেক ঠান্ডা হয়ে যাবে আবহাওয়াটা, আর এই ঠান্ডার মধ্যে আপনাকে একটু মনে হয় স্পিড করতে হবে। এই মানে এটা খুব নেসেসারি, একদম যখন অনেক একটু বেশি ঠান্ডা হয়ে যায় তখন আপনাকে স্পিড করতে হবে। আর দৃশ্যটা একই থাকবে, ওই জঙ্গল আর রাতের রূপ, ঝলমলে তারা দেওয়া, কোনো মেঘ নেই। এখন আপনি 2 মাইল ক্রস করার পর আপনি 3 মাইলে আসবেন। এই 3 মাইলে আপনি দেখবেন এই জঙ্গলের মধ্যে আপনি সিলুয়েট দেখা শুরু করবেন। এই সিলুয়েট গুলো আসলে আপনি হিউম্যানয়েড এক ধরনের ফিগার, আপনি বুঝবেন না, কিন্তু আপনি জাস্ট ওদেরকে ইগনোর করেন, এখন ওরা পরে আবার আসবে। আর এই পর্যন্ত এখন রাস্তা সড়কটা অনেক চিপা হয়ে গেছে, আর অনেক শার্প টার্নস আছে, তো আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে। আচ্ছা। 4th মাইলে যখন আপনি আসবেন, আপনি শুরু করবেন এই কানের মধ্যে মনে হয় কি জানি ফিস ফিস করছে, একদম কি জানি উইসপার করছে। এই উইসপার গুলো হচ্ছে সিলুয়েট হিউম্যানয়েড ফিগার গুলো থেকে। আপনি ওদেরকে ইগনোর করবেন, এখন আপনার দরকার নেই ওদেরকে আপনার সামনে, আপনার কাছে আনার। এমনিতেই ওদেরকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার একটা গোল, ওই ডিজায়ারের পাশে। আচ্ছা। সো আপনি জাস্ট ওদেরকে ইগনোর করবেন, আপনার মাথার মধ্যে আপনি রাখবেন আপনার ডিজায়ার। এখন 5th মাইলে আপনি আসবেন একটা এমন অদ্ভুত একটা সুন্দর একটা ক্লিয়ারিং, একটা লেক, একদম মানে একটা চাঁদ, একটা পুরা একটা গোল চাঁদ, ফুল মুন ওটার উপরে শাইন করছে, এবং জ্যোৎস্না দেখতে পাবো আমি, জ্যোৎস্না রাত, একটা অনেক সুন্দর জ্যোৎস্না রাত। কিন্তু আপনি নিজেকে একদম রিস্ট্রেইন করবেন ওই লেকের দিকে তাকান, কারণ আপনি তাকালেই ওই লেকটা আর ওই রোডটা ভ্যানিশ করবে, আপনাকে পানির মধ্যে ফেলে দিবে। ওই পানির মধ্যে ফেলে দিয়ে আপনি শুধু প্রে করতে পারবেন যে আপনাকে এই ফ্রিজিং পানি মেরে ফেলবে বিফোর এই সিলুয়েটের ফিগার আপনার দিকে আসবে। আচ্ছা। এখন এই 5th মাইলটা আপনি যদি পার করতে পারেন, আপনি 6th মাইলে এসে পড়বেন। এই 6th মাইলে আপনি আধার চেয়ে বেশি আপনার শেষ এখন। এখন এখানে তারা চলে গিয়েছে, এখানে সুন্দর রাতটাও চলে গিয়েছে। এখন শুধু এখন আপনি শুধু দেখবেন ওই জঙ্গল, আর রাতের মধ্যে একদম মনে হয় রাতটাকে কে জানি কালো করে রেখেছে একটা ম্যাপ, আপনি কিছুই দেখবেন না, একটা অ্যাবিসের মতন। আচ্ছা। এখন এখানে হচ্ছে আপনার রেডিওটা যদি থাকে, রেডিওটা টার্ন অন করবে, রেডিও থেকে এমন জোরে একটা চিৎকার আসবে, এই চিৎকার আপনাকে একদম মানে জেল করে ফেলবে। আপনি নিজেকে একদম কন্ট্রোলে রাখবেন, আপনি এটা শুনবেনই না। এই চিৎকারের পর আপনি শুনবেন হচ্ছে একটা ভয়েস আসবে, আপনার সবচেয়ে ওয়ার্স্ট ফিয়ার্স নিয়ে ওরা কথা বলতে থাকবে। আচ্ছা। আপনি যাকে পছন্দ করেন, যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। এইটা হচ্ছে ওদের মানে মেইন কাজ, এটা কেউ জানে না এটা কারা করছে, কিন্তু এটা হচ্ছে তার মেইন কাজ, যে আপনাকে এই রোডের মধ্যে তার ভিকটিম বানানো একটা। এখন আপনি 7th রোডে আসবেন। 7th রোডে আপনি শুরু করবেন এই সিলুয়েট ফিগার গুলো আবার আসবে এখানে। শুরু করবেন ওদের চিৎকার শোনা শুরু করবেন, ওদের এক ধরনের ম্যানিক্যাল একটা হাসি শুরু করবেন। ওরকম হাসি খুশি হাসি না, এটা হচ্ছে ওই সবচেয়ে খারাপ, মানে ভয় দেখানোর জন্য যেটা করে আর কি। আর এরা আসলে হচ্ছে এই রোডের মধ্যে ওরাও ছিল ট্রাভেলার, কিন্তু ওরা অনেক আনসাকসেসফুল ছিল, ওদের হার্ট এত, ওদের মাইন্ডটা ছিল না এটার মধ্যে, ওরা বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। তো এই পানিশমেন্টের জন্য ওদেরকে রাস্তার মধ্যে ভিকটিম বানিয়ে ফেলেছে। ওরা এখানে যে কোনো ভাবে মরে গেছে, তারা ওই লেকের মধ্যে পড়ে গেছে, না হলে ওরা এই ঠান্ডার মধ্যে ওরা ফ্রিজ করেছে। এখন আপনি এখন 8th মাইলে যাবেন। আপনি
দেখবেন যে এইখানে তাপমাত্রাটা একদম পুরো কমে গিয়েছে, এখন মনে হয় অ্যান্টার্কটিকার মধ্যে আপনি। মানে প্রচুর ঠান্ডা, টেম্পারেচার একদম একদম ফল ঠান্ডা। করেছে এখানে। আপনার গাড়ির মধ্যে Right. যে কোনো কিছুর মধ্যে যদি কোনো পানি থাকে, মানে liquid মাইনাসের থাকে, নিচে টেম্পারেচার। হ্যাঁ মাইনাসের নিচে একদম ওরকম। রাইট। এখন যদি কোনো পানি থাকে ওইটা দেখবেন একদম 1 সেকেন্ডে বরফ হয়ে যাবে। হ্যাঁ। আর আপনি এখানে দেখবেন হচ্ছে এই ফিগার গুলো আপনার গাড়ির পাশ দিয়ে ওরা মানে বসে আছে, যখন আপনি শুনবেন আপনার কানের পাশে এরকম কি জানি ফিস ফিস করছে, আপনি Whisper শুনবেন শব্দ, হ্যাঁ, হ্যাঁ। এই ফিগারটা আপনার গাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এখন আপনি জীবনও পিছনে তাকাবেন না, কারণ ওদের মুখটা এই আপনাকে ফিসফিসানি একদম বা- প্যারালাইজ করে ফেলবে, ও একদম কেমন বোয়া ধুয়ে দিবে, আর আপনি কিছুই বলতে পারবেন না। আপনি এমন ভাবে প্যারালাইজ হয়ে যাবেন যে আপনি এই রোডের মধ্যে ক্র্যাশ করবেন। দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু ডু এই ফিগারদের সাথে স্টাক হওয়া, এটা হচ্ছে আপনার লাস্ট ডিজাস্টার আপনি চান। কারণ এদের সাথে এটা ডিজাস্টার, বিকজ এই ফিগার গুলো এটা কেউ জানে না ওরা কি করবে, কারণ ইটস টু হরিবল টু ডিসক্রাইব বিয়ন্ড ওয়ার্ডস। সো যদি আপনি কোনো সময় ক্র্যাশ করেন এই 9th মাইলে, জাস্ট প্রে করেন আপনার যাই গড যে আপনাকে কুইকলি এন্ড করে ফেলে, এই ঠান্ডা না হলে ডেথ। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে ডিজায়ারের জন্য এত দূর গেল, এটা আমার কাছে অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো মনে হচ্ছে। এটা আসলে ব্ল্যাক ম্যাজিকও না অ্যাকচুয়ালি, আচ্ছা। কারণ এই আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে যে একজনকে আপনি হার্ম করেছেন, রাইট। এন্ড এই আনফরচুনেটলি এটা মানে ব্ল্যাক ম্যাজিক না কিন্তু এটা এই যে রিচুয়াল, এই রিচুয়ালের শেষে গিয়ে এটা রিচুয়ালও বলা যায় না এখানে, মানে এই যে রিচুয়ালটা এটা এত ইম্পসিবল টু কমপ্লিট যে এটাকে অ্যাকচুয়ালি রিচুয়াল দেখা যায় না, এটাকে জাস্ট একটা, এটা হচ্ছে একটা সিম্বলিস্টিক একটা কি বলবো মানে একটা ইন্সপিরেশন। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে যদি কেউ যদি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, কমপ্লিট করার পরে কোন একটা ডিজায়ার যদি তার ফুলফিল হয় বা যদি পেয়ে যায় সে সবকিছু, তারপরে তার কোনো ধরনের কিছু হবে কিনা, মানে না অ্যাকচুয়ালি মানে 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 হয় না যে আমি একটা জিনিস পেলাম ঠিকই, কিন্তু আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, এরকম কোনো কিছু হবে নাকি জাস্ট পেয়ে যাবো? এটা হতে পারে আপনার পিছনে যদি আপনার যদি মানে আপনার মাইন্ড এরকম স্টেবল থাকতে পারে, বাট আপনার মাইন্ড ওই পর্যায়ে যেতে পারে যে আপনার মাইন্ড আধা স্টেবল আধা আনস্টেবল, কারণ এই ফিগার গুলোর জন্য। ওকে, আর মনের এখানে হচ্ছে সবচেয়ে কঠোর মনের মানুষরা শুধু যেতে পারবে। আর যদি আপনার এরকম হয় যে আপনার মন একা বাঁকা হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে এই ফিগার গুলো আপনার সাথেই এসে পড়বে। অলরাইট, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা এখনো 2 মাইল বাকি আছে এই স্টোরি, তারপর শেষ হয়ে যাবে। আচ্ছা, বাট এখন 10th মাইলে আপনি যাবেন। 10th আর 11th, 10th মাইলে হচ্ছে এখন মানে এই ঠান্ডা থেকে একদম পুরা সাডেনলি একদম গরম হয়ে যাবে তাপমাত্রাটা, মনে হয় যে আপনি আরাবিয়ার মরুভূমির মধ্যে ওরকম গরম। আপনি ওটার থেকে গরম আপনি ফিল করবেন যে আপনার গায়ে পুরো আগুন জ্বলে যাচ্ছে, আপনার পুরা ভেহিকেলটা একদম গোলে ছাই হয়ে যাচ্ছে, আপনি শুনবেন এরকম চিৎকার এই আপনার পাশ থেকে। এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাকে সবচেয়ে, এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট পার্ট অফ দ্য রোড। কারণ এখানে আপনি এরকম যদি ডিরেলড হয়ে যান এগুলোর জন্য, এই হিটের জন্য আপনি যদি ডিরেলড হয়ে যান, এই চিৎকার জন্য আপনি ডিরেলড হয়ে গেলে আপনার ওইখানে আপনি নিজেই পুরো ছাই হয়ে যাবেন। আপনি জাস্ট ট্রাই করবেন বেস্ট যে এটাকে ইগনোর করে আপনি জাস্ট মাথার মধ্যে আপনার ডিজায়ারটাকে সারাক্ষণ রিপিট করতে থাকবেন, যতই পেইন ফিল করেন আপনি। আচ্ছা, আমরা চলে যাই লাস্ট ইয়েটাতে। জি, এখন এই 11th মাইল হচ্ছে আপনার শেষ। 11th মাইল আপনি রিয়েলাইজ করবেন যে আপনি এখন আপনার বাসার দিকে রোডে এসে পড়েছেন। আপনি এখন একটু কাম হয়ে যাবেন, আপনি রিয়েলাইজ করবেন যে এত পরিশ্রমের পর আপনি ফাইনালি এই জার্নিটাই হরেন্ডাস হ্যারোইং একটা জার্নি আপনি কমপ্লিট করতে পেরেছেন। এখন আপনার কাজ হচ্ছে বাসায় যে আপনি সব টার্ন অফ করে আপনি জাস্ট একটু রিল্যাক্স করে ঘুমিয়ে পড়বেন। ওকে, এন্ড এই 11th মাইল হচ্ছে মানে আপনার সব ধরনের রিয়েলাইজেশন আসবে মাথায়, যে আপনি কি চেয়েছেন, আপনার গোলটা কি ছিল, আপনি মানে কিভাবে অ্যাচিভ করতেছেন, মানে সব ধরনের ফ্ল্যাশব্যাক মেমোরি এই গোলের সাথে রিলেটেড যেগুলো। আচ্ছা, তো আপনি এই 11th মাইল যখন আপনি বাসায় এসে পড়বেন তখন আপনি বাসায় গিয়ে রিল্যাক্স করে একটু গান শুনে আপনি ঘুম দিবেন।
ঘুম দিয়ে নেক্সট মর্নিং উঠবেন। এখন আপনার ডিজায়ার মানে ধরেন একটা খুবই কমপ্লিকেটেড ডিজায়ার হয়, যেমন লাভ অর ওয়েলথ, মেবি নট ওয়েলথ বাট রিভেঞ্জ। আচ্ছা, তাহলে আপনি অর হ্যাপিনেস, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনি একটু ম্যাটেরিয়ালিস্টিক টাইপের, তাহলে আপনার এতক্ষণ লাগবে না, আপনি মেবি 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে। বাট এটাই হচ্ছে, আচ্ছা এটার কোনো অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট যখন পড়েছিলাম আমি রিচুয়াল ভাবে নিই, কিন্তু আমি ভেবেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের সিম্বলিজম, যে ইভেন দ্য মোস্ট ইম্পসিবল থিংস আর পসিবল।